তো আজকে হচ্ছে 7 জুলাই 2024 শনিবার। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 89তম ক্লাস এবং তামাদি আইনের দ্বিতীয় ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব তামাদি আইনের 8 ধারা বা বিশেষ ব্যতিক্রম বা স্পেশাল এক্সেপশনস। তো 8 ধারাটা আমরা গতকাল শুরু করেছিলাম। প্রথমে 6, 7, 8, 9 এই 4টা ধারা আলোচনা করা হয়েছে লিগাল ডিসেবিলিটি। 6 ধারায় বলা হয়েছে যে বৈধ অপারগতা হলো 3টি: নাবালকত্ব, উন্মাদ আর জড়বুদ্ধি সম্পন্ন। যদি কোনো বাদী যখন তার মামলা করার কারণ উদ্ভব হয়, ওই মুহূর্তে যদি সে নাবালক থাকে, উন্মাদ থাকে বা জড়বুদ্ধি থাকে, যতদিন পর্যন্ত তার এই 3টা বৈধ অপারগতার অবসান না হচ্ছে ততদিন পর্যন্ত তার মামলা করার তামাদি মেয়াদ স্থগিত থাকবে, অর্থাৎ তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। 6 ধারায় বলা হয়েছে। 6 ধারায় আরো বলা হয়েছে যে এই যে বৈধ অপরাগতার যে সুবিধা, এটা শুধুমাত্র 6 ধারার সুবিধা পাবে বাদী, বিবাদী পাবে না। এবং বাদী পাবে শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে আর জারি মামলার ক্ষেত্রে। অর্থাৎ মূল মামলার ক্ষেত্রে বলা হয় বাদী আর জারি মামলার ক্ষেত্রে বলা হয় ডিক্রিদার। ডিক্রিদার। বিবাদী বা আপিল রিভিশনের ক্ষেত্রে 6 ধারার সুবিধা পাওয়া যাবে না। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফের আবেদন করা যায় কত ধারায়, 5 ধারায় কিন্তু মূল মামলায় পাওয়া যায় না। আর 6 ধারায়, এটা আপনি তাহলে উত্তর হবে 6 ধারায়। 6 ধারায় আর একটা জিনিস, আপনারা যখন আমরা দেওয়ানি কার্যবিধি পড়েছিলাম তখন 7 আদেশের 6 বিধিতে আছে গ্রাউন্ডস ফর এক্সামিশন। গ্রাউন্ডস ফর এক্সামিশন অর্থাৎ তামাদি হতে অব্যাহতির কারণ। অর্থাৎ যখন এই নাবালক মামলা দায়ের করতে যাবে তখন তো বলবে যে আরজিতে লিখবে যে মামলার কারণ উদ্ভব হয়েছে 7 বছর আগে, কিন্তু তখন ছিলাম আমি নাবালক। এই 7 বছর পরে আমি সাবালক হয়ে মামলাটা দায়ের করলাম। এই কারণে এই 7 বছরের যে সময়টা, এটা তামাদি মেয়াদ হতে কি যাবে, বাদ যাবে। তো আর 6 ধারায় আর যে বিষয়গুলো বলছে সেটা বললাম। যদি একাধিক বৈধ অপারগতা থাকে, অর্থাৎ দেখা গেল সে নাবালক, নাবালক হওয়ার আগে, নাবালক থেকে সাবালক যেদিন হবে তার আগের দিন আবার পাগল হয়ে গেছে, তাহলে পাগলত্বের অবসান যেদিন ঘটবে সেদিন থেকে তার তামাদি মেয়াদ শুরু হবে। অথবা সে নাবালক ছিল, সাবালক হওয়ার আগের দিন পাগল হয়ে গেল, পাগল থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করলো। তো দেখা গেল যে তার যদি কোনো ছেলে বা মেয়ে থাকে তাহলে তারা মামলা দায়ের করতে পারবে। যদি এমন থাকে যে তারাও নাবালক, তাহলে তারা যখন সাবালক হবে বা তাদের যদি অন্য কোনো বৈধ অপারগতা থাকে, যখন সেই অপারগতার অবসান হবে তখন থেকে মামলা করার তামাদি মেয়াদ শুরু হবে। এটাই মোটামুটি আমরা 6 ধারায় পড়েছিলাম। এবং 7 ধারায় পড়েছিলাম যদি একাধিক বাদী থাকে, কোনো একজন বা দুইজন বাদী যদি বৈধ অপরাধ হয়, অর্থাৎ যদি কেউ পাগল হয় বা উন্মাদ হয়, তাহলে যদি তাদের আগে থেকে গঠনতন্ত্রে থেকে থাকে যে সমস্যা নাই, যে কোনো, যে যারা সুস্থ আছে তারা মামলা দায়ের করতে পারবে, তাহলে তাদের ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর যদি তাদের ক্ষেত্রে বলা থাকে যে তা না, সকলের সুস্থতা প্রয়োজনীয়, তাহলে সকলে যেদিন সুস্থ হবে সেদিন থেকে মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই বললো 7 ধারা। আর গতকাল আমরা 8 ধারা শুরু করেছিলাম। 8 ধারায় বলছে বিশেষ ব্যতিক্রম, অর্থাৎ 6 এবং 7 ধারার যে বিধান, এটার ব্যতিক্রম আলোচনা করছে 8 ধারায়। 8 ধারায় আমরা একটু পড়ছিলাম, বলা আছে যে 6 এবং 7 ধারার বিধান অগ্রক্রয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অগ্রক্রয়, এটাকে বলে সুটস ফর প্রিএমশন। প্রিএমশন তো, বা আরবিতে সুফা, হক সুফা বলে। আর যখন এই বৈধ অপারগতার অবসান হবে, অর্থাৎ যখন কেউ সাবালক হবে অথবা যখন কেউ নাবালক থাকা অবস্থায় মারা গেছে বা পাগল থাকা অবস্থায় মারা গেছে, তার যে বৈধ প্রতিনিধি আছে তারা মামলা করবে সর্বোচ্চ 3 বছরের মধ্যে। উদাহরণস্বরূপ বলছিলাম যে একটা মামলা দায়ের করার তামাদি মেয়াদ যদি 12 বছর থাকে, তাহলে যখন কারণ উদ্ভব হলো সেই মুহূর্তে সে পাগল, তাহলে 12 বছর দেখা গেল সে 12 বছর পর সুস্থ হয়েছে, তাহলে তার হাতে তো আর তামাদি মেয়াদ নাই। সে আট আট ধারা থেকে পাবে সর্বোচ্চ কত, 3 বছর। যদি এমন হয় সে 11 বছর পর সুস্থ হয়েছে, তাহলে তার হাতে অলরেডি 1 বছর আছে, তাহলে 8 ধারা থেকে পাবে কত, 2 বছর, মোট 3 বছর। যদি এমন হয় যে সে 10 বছর পর সুস্থ হয়েছে, তাহলে অলরেডি তার হাতে তো 2 বছর আছে, আর 8 ধারা থেকে পাবে 1 বছর। আর যদি এরকম মনে করেন যে যদি যে মামলার তামাদি মেয়াদ এমনিতেই ধরেন 9 ধারার যে মামলার সুনির্দিষ্ট প্রতিকারে 9 ধারার তামাদি মেয়াদ 6 মাস, তো যেদিন তারে বেদখল করলো ওই সময় ছিল সে পাগল, সে 10 বছর পর সুস্থ হয়েছে, তাহলে যেদিন থেকে সুস্থ হলো সেদিন থেকে তামাদি মেয়াদ 3 বছর পাবে না, কত পাবে, 6 মাস। ওই মূল মামলার যে তামাদি মেয়াদ ছিল সেই সেই 6 মাসের সুবিধা পাবে, বাট এই 6 মাস পাচ্ছে 8 ধারা অনুসারে। কিন্তু এই জায়গা কিন্তু 3 বছর
পাবে না। কেন পাবে না? কারণ মূল মামলার তামাদি মেয়াদি তো 6 মাস, এই ক্ষেত্রে 3 বছরের সুবিধাটা প্রযোজ্য হবে না। আর যদি এরকম হয় যে আপনার 12 বছর তামাদি মেয়াদ, আপনি 6 বছর পর সুস্থ হয়েছেন, আপনার হাতে তো অলরেডি 6 বছর আছেই, তাহলে তো আমার 8 ধারার সুবিধা আর লাগতেছে না। তাহলে আমরা 8 ধারা একটু আবার পড়ি। 14 বছর পর সুস্থ হই, যদি 12 বছর তামাদি মেয়াদ, 14 বছর পর সুস্থ হয়েছেন, তাহলে 3 বছর পাবেন। এক বছরের জায়গায় আর 2 বছর তো আছেই। না, যদি 14 বছর, 14 বছর পর সুস্থ হয়েছে, 14 বছর পর সুস্থ হয়েছে, দেখেন। তাহলে আমরা একটু দেখি 6 এবং 7 ধারার আইনগত অপারগতার ব্যতিক্রম। 8 ধারায় উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সাপেক্ষে 6 ও 7 ধারায় উল্লেখিত আইনগত অক্ষমতা বিশ্লেষণ করতে হবে। 6 ও 7 ধারার বিধান নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আন্ডারলাইন করেন। অগ্রক্রয়ের অধিকার বলবৎকরণের মামলা, সুটস টু এনফোর্স রাইটস ফর প্রিএমশন। সো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 6 এবং 7 ধারার বিধান কোন ধরনের মামলা ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কোন ধরনের মামলা? অগ্রকর মামলা। এবং তারপরে দেখেন, আইনগত অপারগতা অবসান হওয়ার থেকে বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার 3 বছরের বেশি সময় তামাদি মেয়াদ থাকবে না। অর্থাৎ যখন আইনগত অপারগতা অবসান হবে, যখন আপনি সাবালক হবেন বা সুস্থ হবেন, তখন থেকে সর্বোচ্চ সময় পাওয়া যাবে কত? 3 বছর। অথবা আইনগত অক্ষম, যে ব্যক্তিটা আইনগত অক্ষম সে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণের পরে সময় পাবে কত বছর? তার যে বৈধ প্রতিনিধি আছে তারা সর্বোচ্চ সময় পাবে 3 বছর। এবং সেই সময়ের মধ্যে যে কোনো মকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে বা আবেদন করতে হবে। এখন আমরা এটা একটু দেখি যে অগ্রক্রয়ের মামলা করার তামাদি মেয়াদ। অগ্রক্রয়ের মামলা করার তামাদি মেয়াদ, দেখেন তামাদি আইন 1908-এর 10 অনুচ্ছেদ অনুসারে, 10 তামাদি আইনের 10 অনুচ্ছেদ অনুসারে অগ্রক্রয়ের মামলা করার তামাদি মেয়াদ হচ্ছে 1 বছর। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অগ্রক্রয়ের মামলা করার তামাদি মেয়াদ কত? 1 বছর। কত অনুচ্ছেদে বলছে? 10 অনুচ্ছেদে। যখন ক্রেতা উক্ত সম্পত্তির দখল গ্রহণ করে তখন থেকে 1 বছর, বা যে ক্ষেত্রে বিক্রয়ের বিষয়বস্তুতে বাস্তবিক দখল স্বীকার না করে না, সেক্ষেত্রে বিক্রয় দলিলটি যখন নিবন্ধন করা হয়েছিল তখন থেকে 1 বছরের মধ্যে অগ্রক্রয়ের মকদ্দমা দায়ের করতে হবে। তার আগে একটু বোঝাই নেই যে অগ্রক্রয়ের মামলা আসলে কাকে বলে। অগ্রক্রয়ের মামলা হচ্ছে যে, ধরেন সহ অংশীদারের কথা বলি, ধরেন বিকাশরা 3 ভাই, তো বিকাশের বড় ভাই তার যে জায়গা আছে এই জায়গা অন্যত্র বিক্রি করে ফেলতে চায়, বাট ওই জায়গা কেনার অধিকার সবার আগে হচ্ছে কার? বিকাশের। বিকাশ যদি না কিনে তাহলে সে অন্যত্র বিক্রি করতে পারে। এখন বড় ভাইয়ের সাথে মনোমালিন্য, বড় ভাই ইচ্ছাকৃত ভাবে ওই জায়গাটা আরেকজনের কাছে বিক্রি করে ফেলছে, তাহলে এই ক্ষেত্রে বিকাশ মামলা করবে 1 বছরের মধ্যে। কয় বছর? 1 বছর। বাট এই 1 বছরটা কাউন্ট হবে কিভাবে সেটা বললো, এই যে দেখেন, যখন ক্রেতা সম্পত্তির দখল গ্রহণ করে তখন থেকে 1 বছর, মানে বিকাশের বড় ভাই যার কাছে জমিটা বিক্রি করছে সে যখন ওই সম্পত্তির কি নিছে, দখল নিছে, তখন থেকে 1 বছরের মধ্যে বিকাশ অগ্রক্রয়ের মামলা করবে। অথবা যে ক্ষেত্রে বিক্রয়ের বিষয়বস্তুতে বাস্তবিক দখল স্বীকার করে না, দখল ধরেন গ্রহণ করে নাই, দলিলটি যখন গোল দিবেন, নিবন্ধন করা হয়েছিল, তার ভাই যে জমিটা বিক্রি করছে এটা নিবন্ধন করছে না, নিবন্ধন হয়, তখন থেকে 1 বছরের মধ্যে অগ্রক্রয়ের মামলা দায়ের করতে হবে। অর্থাৎ যদি যে ক্রেতা সে যদি দখল নেয়, দখল থেকে কতদিন? 1 বছর। আর দখলও যদি না নেয় তাহলে দেখবো কি নিবন্ধন করছে কিনা। বিক্রয় দলিল যদি নিবন্ধিত হয় তখন থেকে 1 বছর। হ্যাঁ, এই তো দেখছেন, বাংলা বোঝেন না ইংলিশ বোঝেন। আর যদি বিক্রয় দলিলকে বাস্তবিক দখল স্বীকার না করা হয় এবং যদি বিক্রয় দলিলটি নিবন্ধিত না হয়, অর্থাৎ ধরেন সে ক্রেতা দখলেও যায় নাই আবার বিক্রয় দলিল নিবন্ধিত না, তখন কি হবে? উক্ত ক্ষেত্রে অগ্রক্রয়ের মকদ্দমা দায়ের করতে হবে, গোল দিবেন 6 বছরের মধ্যে। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 120। বুঝেন কিনা? যদি ক্রেতা দখল গ্রহণ করে তখন থেকে 1 বছর, দখল গ্রহণ করে নাই যদি নিবন্ধিত হয় তখন থেকে 1 বছর, দখল গ্রহণও করে নাই নিবন্ধিত হয় নাই তাহলে কত বছর? 6 বছর। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 120 অনুচ্ছেদ। কারণ যখন কোনো মামলার তামাদি মেয়াদ সম্পর্কে বলা না হয়ে থাকে সেই ক্ষেত্রে মামলার তামাদি মেয়াদ হবে 6 বছর, 120 অনুচ্ছেদ অনুসারে আমরা সামনে পাবো। আচ্ছা, দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ক্ষেত্রে অগ্রক্রয়কারী বা প্রিএম্পটর একজন আইনগতভাবে অক্ষম, যেমন
নাবালক উক্ত ক্ষেত্রে অগ্রক্রয়ের অধিকার তার অভিভাবক দাবি করতে পারে। দেখেন, যে ক্ষেত্রে দেখা গেল যে বিকাশ হলো পাগল, তাহলে বিকাশ যতদিন পর্যন্ত সুস্থ হবে এই তার ক্ষেত্রে বৈধ অগ্রগতার সুবিধা প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে বিকাশকে মামলা দায়ের করতে হবে কার মাধ্যমে? এই আপনার অভিভাবকের মাধ্যমে। কিন্তু মকদ্দমাটি উপরে উল্লেখিত সময়ের মধ্যে দায়ের করতে হবে, অর্থাৎ 1 বছর অথবা 6 বছরের মধ্যে দায়ের করতে হবে। এবং অগ্রক্রয়কারী আইনগতভাবে অক্ষম বা একজন নাবালক এই কারণে 8 ধারা অনুসারে তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে না। এবং আইনগত অক্ষম থাকার কারণে যদি উল্লেখিত সময়ের মধ্যে অগ্রক্রয়ের মকদ্দমা দায়ের না করে, তাহলে মকদ্দমাটি কি হবে? খারিজ হবে। কারণ অগ্রক্রয়ের ক্ষেত্রে তামাদি আইনের 6 এবং 7 ধারার বিধান প্রযোজ্য হবে না। এখন অগ্রক্রয়ের যে বিষয়বস্তু, এই যে যে 10 ধারার যে অগ্রক্রয়ের মামলা, 10 ধারা, 10 অনুচ্ছেদে, 10 অনুচ্ছেদে 1 বছরের যে মামলা করতেছি, এটা হলো মুসলিম ল অনুসারে। কি ল? মুসলিম ল। আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে বেশ কয়েকটা আইনে অগ্রক্রয়ের বিধান আছে। একটা হলো দ্য স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের 96 ধারায় কৃষি জমির ক্ষেত্রে, রাষ্ট্রীয় অধিগ্রহণ আর প্রজাস্বত্ব আইন 1950-এর 96 ধারায় ওই ক্ষেত্রে অগ্রক্রয় মামলার তামাদি মেয়াদ 3 বছর। সেই জায়গায় একটু লেখেন যে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের, লেখেন একটু যে রাষ্ট্রীয় অধিগ্রহণ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 এর 96 ধারায় অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ হলো 3 বছর। 3 বছর ব্র্যাকেটে লেখেন কৃষি জমির ক্ষেত্রে। তো রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের আহ 1950-এর 96 ধারায় অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ কতদিন বলেন? 3 বছর। আর এই যে যে তামাদি আইনের 10 অনুচ্ছেদে যে অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ যে 1 বছর, এই 1 বছরটা হলো কোন আইন অনুসারে? মুসলিম আইন অনুসারে। মানে এই 1 বছরের যে তামাদি মেয়াদ, এটা হলো মুসলিম আইন অনুসারে যে তামাদি মেয়াদ মানে অগ্রক্রয়ের মামলা, সেটা। বুঝতে পারছেন? এছাড়া আরো কতগুলো আইন অগ্রক্রয় আছে, সেগুলো আমাদের না জানলেও চলবে। সেটা হলো নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্ট 1949, মানে অকৃষি জমির ক্ষেত্রে ওই আইনের 24 ধারায়। আর একটা হলো ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স, ভূমি সংস্কার আইন 1984 এর যতদূর মনে পড়ে 4 ধারায় আছে। ওটা হলো বর্গাদারের ক্ষেত্রে। মানে বর্গাদার বুঝেন তো, যে একজনের জমি আরেকজন বর্গা করে। এখন মালিক যদি ওই জমি কারো কাছে বিক্রি করতে চায়, তাহলে সবার আগে কেনার অধিকার কার? বর্গাদারের। বর্গাদার যদি না কিনে, তাহলে আরেক জায়গায় বিক্রি করতে পারবে। জি। 120 অনুচ্ছেদে 6 বছর হুম। বলছে যে যদি বিক্রয় দলিল বাস্তবিক দলিল স্বীকার না করে, হুম। আর যদি দলিলটি নিবন্ধিত না হয়, হুম। তাহলে জমিটি কোন অবস্থায় থাকবে? বুঝেন নাই কাহিনী? আপনি বিকাশের ভাই, আবার শুনেন, বিকাশের ভাই বিকাশের কাছে না বিক্রি করে আর একজনের কাছে বিক্রি করছে। বিক্রি করলে সে যার কাছে বিক্রি করছে সে আবার ওই জমির দখলে চলে গেছে। ক্রেতা ক্রেতা দখলে আছে, তাহলে বিকাশ অগ্রক্রয় মামলা করবে 1 বছরের মধ্যে, যেতে দখলে আছে। ধরেন দখলে যায় নাই, তাহলে বিকাশ দেখবে যে দলিলটা নিবন্ধিত কিনা। দলিলটা যে নিবন্ধিত হয়, তাহলে বিকাশ মামলা করবে 1 বছর। ধরেন দখলেও যায় নাই, আবার বিকাশ দেখলো দলিলটা নিবন্ধিত হয় নাই, তাহলে অগ্রক্রয় মামলার তামাদি মেয়াদ কত বছর? 6 বছর, 120 অনুচ্ছেদ অনুসারে। কিছুই তো আমার আবার আরে আপনি স্বচ্ছন্দ বিক্রি করছেন। স্যার আমি এই কথাটার বাইরে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। না, ওনার আগে এক এক করে সারাইতে দেন আমারে। ওনার ওই জমিটা কি অবস্থায় আছে তাই বলতেছেন? হ্যাঁ, মানে বায়না করছে, এখনো তো বেচা কেনার কথা হয়েছে, দলিল লেখালেখি হয়েছে, কিন্তু রেজিস্ট্রি হয় নাই। জি, বলেন, আপনি বলেন। প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? স্যার আমার কোর্ট কাছারি? না স্যার, এমনি দলিল সম্পর্কে। স্যার আমি বিকাশের কাছ থেকে জমি কিনছি, কিন্তু বিকাশ কিন্তু আমি মুসলমান। কোনো এখন স্যার সমস্যা নাই।
এখন স্যার ওই দেখা যাচ্ছে যে তার কাছ যে দাগ থেকে আমি জমি নিছি ওখানে আরো জমি আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, ও যদি অন্য কোথাও যদি বিক্রি করে বাকিটুকু আমি যদি বিক্রি করে ফেলাই, তাহলে কি আমি কি ওই জায়গায় কোনো হস্তক্ষেপ করতে পারবো কিনা আইনি কথা? আপনার প্রশ্ন আমি বুঝি নাই। স্যার বিকাশ স্যার বিকাশ হাজার একটা জমিতে 15 শতাংশ জমি আছে, হ্যাঁ ওর থেকে আমি 7 শতাংশ জমি কিনে নিলাম, হ্যাঁ এখন বাকি থাকলো 8। হুম এখন ওই 8 যদি অন্য কোথাও বিক্রি করতে চাই, হুম এখন ওই জায়গায় আমি কি কোনো আইনগত ভাবে ই করতে পারবো, মানে পারবেন পারবেন। না আমি তো ভাই না। তা আপনি কি আপনি হিন্দু, শুনেন, এখন আপনাদের এখন ওই মুসলিম ল আর অগ্রক্রয় যাইতে হবে, তামাদি আইনের হচ্ছে না আপনাদের। অগ্রক্রয়ের মামলা প্রথমত মুসলিম আইন অনুসারে ওই আপনার মুসলমান যে সহ অংশীদার সে পারে। আর এই যে যে আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণ আর প্রজাস্বত্ব 96 ধারা এই জায়গা কি বলছি বলেন, কৃষি জমি। কৃষি জমি যে শুধু ভাইরাই প্রয়োগ করতে পারে তা না, পাশের যে আছে সেও পারবে, সাথে সে হিন্দু হোক আর মুসলমান হোক। আর নন এগ্রিকালচার টিনান্স অ্যাক্ট 1949 ল কৃষি জমি। এই যে আমরা যে জমিতে আছি এগুলা কি কৃষি জমি। ভাই বোন যারা আছে তারা তো পারবেই, ভাই বোন ছাড়া যদি ওই যে পাশের যে প্রতিবেশী তারও কেনার অধিকার আছে। কি বলেন? এটা পরে বোঝে না। নন এগ্রিকালচারাল টিনেন্সি অ্যাক্ট ন্যাট 1949 24 ধারা লেখেন। আর কিছু লিখবেন? না স্যার, 2 মাসের নোটিশ দিতে হয়, 5.25% সুদ দিতে হয়। একটু ঝামেলা করছে স্যার এই কারণে। তাহলে মানে সর্বোপরি তো আসলে এই অক্টোবর যে 1 বছর তামাদি, জি জি। এটা তো আসলে কি হয়, কি অ্যাপ্লিকেবল হয় না, কেন? যেহেতু আপনার ওই যে কি আছে কৃষি জমির ক্ষেত্রে 3 বছর। হ্যাঁ এখন তো তাহলে ওইটাই তো আরো বেশি গ্রান্টেড না? না, এখন সবাই তো সব জমি তো কৃষি জমি, তো আপনি তো সব মামলা তো নন এগ্রিকালচার স্টেট মানে ওই আইনের অধীন নাও করতে পারেন। আপনি যদি মুসলিম আইনের অধীন করেন তাহলে সেক্ষেত্রে কত? অক্টোবর যেটা মানে 1 বছর, এটা কি নেটের নেটের ক্ষেত্রে? না, তাহলে এটা হলো মুসলিম আইন অনুসারে, এটা যে কোনো জমি হতে পারে, যে কোনো জমি, যে কোনো জমি হতে পারে। স্পেসিফিক ভাবে তো আপনার কৃষি জমির ক্ষেত্রে তো দেওয়া আছে 3 বছর। হ্যাঁ, এখন আপনি যে কোনো আইনে মামলা করতে পারেন, ওই যদি আপনি ওই আইন অনুযায়ী করেন সেক্ষেত্রে ওই আইন মানতে হবে, আর মুসলিম আইন অনুযায়ী করলে এটা মানতে হবে। দেখেন, তো আমরা 3 বছরের রুবেল, বাকি কথা ক্লাস শেষে বলবেন আলাদা। 3 বছরের বেশি সময় তামাদির মেয়াদ থাকবে না। দেখেন, 8 ধারার বিধান করা হয়েছে আইনগত অপারগতা অবসান হওয়ার থেকে, আন্ডারলাইন করেন, আইনগত অপারগতা অবসান হওয়ার থেকে বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার 3 বছরের বেশি সময় তামাদির মেয়াদ থাকবে না, এবং এই সময়ের মধ্যে যে কোনো মকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে বা আবেদন করতে হবে। 8 ধারা অনুসারে 3 বছর গণনা শুরু হবে, দেখেন যে আইনগত অক্ষমতা অবসান হওয়ার পর থেকে, ফ্রম দ্য সেসেশন অফ দ্য ডিসেবিলিটি, বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যুর পর থেকে, ফ্রম দ্য ডেথ অফ দ্য পারসন এফেক্টেড। সুতরাং সুতরাং আইনগত অক্ষমতার অবসান হবে তখন থেকে, বা আইনগত অক্ষম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তখন থেকে 3 বছরের মধ্যে মকদ্দমা দায়ের করতে হবে, অন্যথায় মামলাটা কি হবে, খারিজ হবে। 8 ধারা বুঝতে হলে 3টি বিষয় মনে রাখতে হবে। দেখেন, তামাদি আইনের তফসিলে কোনো মামলা দায়েরের তামাদি মেয়াদ কত উল্লেখ আছে, বাদী কত বছর অপরাধ ছিল, আর আইনগত অপরাগতা অবসান হওয়ার পর মামলা দায়েরের জন্য কোনো মেয়াদ অবশিষ্ট আছে কিনা। আমরা 1 নাম্বার উদাহরণটাই দেখি। দেখেন, 1 নাম্বার উদাহরণ লাগছে যে বংশগত পদ লাভের জন্য মামলা। বংশগত পদ ধরেন একজনের দেওয়ানি মামলা, এই মামলার তামাদি মেয়াদ কতদিন? 12 বছর। সে আইনগত অপরাধ ছিল কতদিন? 11 বছর। তাহলে তার হাতে আছে কত? 1 বছর। আর 8 ধারা থেকে সে পাবে আর কতদিন? 2 বছর। এই যে 8 ধারার বিধান অনুযায়ী 2 বছর সময় বাড়িয়ে সর্বোচ্চ 3 বছর করতে পারবে। বুঝতে পারছেন? পরেরটা দেখেন, দখল উদ্ধারের মামলা তামাদি মেয়াদ আছে তামাদি আইনের 3 অনুচ্ছেদ অনুসারে কতদিন? 6 মাস। সে যখন কারণ উদ্ভব হলো ওই মুহূর্তে সে ধরেন পাগল উন্মাদ যাক একটা ছিল, এবং তার উন্মাদনার বা বৈধ অপরাগতা ছিল 8 বছর, মানে 8 বছর পর সে সুস্থ হয়েছে, তাহলে এই জায়গায় কোনো সমস্যা মানে কোনো সময় অবশিষ্ট নাই। তাহলে আর আদালত সর্বোচ্চ এই 3 বছর কাইটে 6 মাস লেখেন, সর্বোচ্চ সর্বোচ্চ 3 বছর আছে না জায়গায়, 3 বছর কাইটে 6 মাস লেখেন। আইন পাঠে এটা ভুল ব্যাখ্যা দেওয়া, এ জায়গা হবে কতদিন বলেন? সর্বোচ্চ 6 মাস। নতুন বই ঠিক করছে, লাইনে আইছে।
ওনার সাথে প্রথমে ওই এইটা একবার ফোনে কথা হয়েছিল আমার, উনি বলতেছিল জাহাঙ্গীর আলম স্যার যে না অমুক বই তমুক বই রেফারেন্স টেফারেন্স দিয়ে না ওই জায়গা 3 বছরই হবে, এখন আবার ঠিকই লেখছে। জি, তাহলে এখানে কারণ এই জায়গায় 6 মাস কেন হবে, কারণ এই জায়গায় কেস রেফারেন্সও বলা আছে আপনার, যে মূল মামলার তামাদি মেয়াদি তো আপনার কতদিন, 6 মাস, তাহলে এই ক্ষেত্রে আর সে 3 বছরের সুবিধা পাবে না। যদি কোনো মামলার তামাদি মেয়াদ আপনার 3 বছর বা 3 বছরের বেশি থাকতো, তাহলে সেই ক্ষেত্রে সে সুবিধা পাতো কতদিন, 3 বছর। 3 নাম্বার প্রশ্নটা, 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা দেখেন যে বন্ধক উদ্ধারের মামলা 60 বছর, সে অপরাধ ছিল কত, 14 বছর, তার হাতে আছে কত, তাহলে আর কি আর তারা সুবিধা লাগবে, আর লাগবে। এটা বুঝেন নাই কি, যদি বুঝে থাকেন তাহলে এই ব্যাখ্যাগুলো আমি আর পড়তে চাচ্ছিলাম না, বুঝতে পারছেন বিকাশ ভাই, বুঝছেন? তাহলে 2 নাম্বার ব্যাখ্যার যে উদাহরণ, 2 নাম্বার উদাহরণের এই যে মানে এই যে এখানে একটু যে জায়গা 3 বছর আছে এই জায়গা করবেন কতদিন, 6 মাস। আচ্ছা, তাহলে আমরা জেনে রাখা ভালো, হতে দেখেন জেনে রাখা ভালো যে তামাদি আইন 1908-এর 9 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করেন, যে ক্ষেত্রে একবার তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেছে, মামলা করতে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতা তা বন্ধ করতে পারবে না। একবার যদি শুরু হয়ে যায়, পরবর্তীটা ধরেন আপনি পাগল ছিলেন, 1 বছর পর সুস্থ হয়েছেন, তামাদি মেয়াদ গণনা শুরু হয়েছে, 2 দিন পর আবার পাগল হইলেন, আর থেমে থাকবে না। Where once time has begun to run, no subsequent disability or inability to sue stops. বুঝতে পারছেন? একবার যদি কি হয়ে যায়, শুরু হয়ে যায়, পরবর্তীতে আর কোনো অপারগতা কি করতে পারবে না, থামাতে পারবে না। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই তারা তারা পারবে। আচ্ছা, একটু ধন্যবাদ, আমি আপনাদের একটা এই জায়গায় একটা নোট দেবো, সেটা একটু প্রিন্ট করে নিই, ওয়েট করেন তারা। আচ্ছা, দেখেন, তো 9 ধারার যে বিষয়টা বললো যে একবার যদি তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে যায় তাহলে সেটা আর কোনো কারণে থামবে না। তো আমরা মাত্র আপনাদের যে পিডিএফ মানে যে নোটটা দিলাম, এটা একটু দেখেন, এখানকার যে 9 ধারা এখানে একটু চলে আসেন, এই যে দেখেন ধারা 9, ধারা 9 সময়ের অবিরাম চলন বা কন্টিনিউয়াস রানিং অফ টাইম। আচ্ছা, একটু লক্ষ্য করেন, একবার তামাদি মেয়াদ অতিবাহিত হলে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতা দ্বারা তা বন্ধ হবে, মানে একবার যদি তামাদি মেয়াদ গণনা কি হয়ে যায়, শুরু হয়ে যায়, তাহলে সেটা আর আর কিছু দ্বারা কি থাকবে না, থেমে থাকবে না। আপনি নাবালক ছিলেন, 1 বছর পর সাবালক হয়েছেন, মানে আপনি মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেল, তার 1 মাস পর আবার পাগল হয়েছেন, পাগল হন আর ছাগল হন আর কোনো কিছুতে থেমে থাকবে না, বুঝতে পারছেন? একবার শুরু হইলে চলতে থাকবে। তবে শর্ত থাকে যে যে জিনিসটা আমরা পড়ি না, আজকেই প্রথম পড়বো, দেখেন আহ যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হয়েছে। পাওনাদার মানে কে, যে টাকা পাবে, তার সম্পত্তির দেখাশোনার দায়িত্ব অর্পিত হয়েছে কার উপরে, তার কাছে টাকা পাবে তার কাছে। মানে আমি ধরেন 10,000 টাকা পাই একজনের কাছে, এখন আমার একটা জমি, এটা দেখাশোনার দায়িত্ব দিচ্ছি যার কাছে 10,000 টাকা পাবো তার কাছেই। দেখেন, সেই ক্ষেত্রে যতদিন দেনাদারের উপর উক্ত দায়িত্ব ন্যস্ত থাকবে, মানে যতদিন আমার জমিটা তার কাছে আছে ততদিন উক্ত দেনার টাকা আদায়ের মামলার মেয়াদ অতিবাহিত স্থগিত থাকবে, ততদিন পর্যন্ত আমি মানে আমার যে ওর কাছে যে 10,000 টাকা পাই এটার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। বুঝতে পারছেন? একটু উদাহরণটা পড়লে বুঝবেন। দেখেন উদাহরণ, দেখেন উদাহরণ দেখেন, যেমন ডিপ জলের থেকে মিশা 1 বিঘা ধানের জমি বর্গা নাই, এই দেখা বর্গা দিছে কে, ডিপ জল, আর নিচে কে, মিশা। ন্যায় যে মিশা প্রতি বছর ডিপ জলকে 10,000 টাকা করে দিবেন, এটার অর্থ কি, মানে এই যে যে মিশা বর্গা নিচে 1 বিঘা জমি, বিনিময়ে সে ডিপ জললে বছরে কয় টাকা দিবে, 10,000 টাকা। দেখেন, মিশা যদি ডিপ জলকে ঠিক মতো বর্গাকৃত জমির টাকা পরিশোধ না করে, তবে ডিপ জল মিশার বিরুদ্ধে 3 বছরের মধ্যে অর্থ আদায়ের মকদ্দমা দায়ের করতে পারবে। আমরা জানি টাকা পয়সা না দিলে অর্থ আদায়ের মামলা করে কয় বছরের মধ্যে, 3 বছরের মধ্যে।
কিন্তু যতদিন পর্যন্ত মিশা উক্ত জমি বর্গা করবে ততদিন পর্যন্ত ডিপ জলের মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ কি থাকবে? স্থগিত থাকবে। যখনই ওই জমিটা সে বর্গা ফেরত দিয়ে দিবে তখন থেকে ডিপ জলের তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বুঝতে পারছেন? তাহলে এই যে অবিরাম চুক্তির মানে সময়ের অবিরাম চলন এই সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 9 ধারায়। আচ্ছা, আমরা একটু আইন পাঠে ফেরত যাই, তারপরে আবার এই নোটটায় আসবো। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। বিগত বছরের যে 1 নম্বর প্রশ্নটা, সেটা হচ্ছে যে মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামাদির অতিরিক্ত সময় পায় কত বছর? 3 বছর। দেখেন 1 নম্বর প্রশ্নটা দেখেন যে আইনগত অক্ষমতার বিশেষ ব্যতিক্রম বা স্পেশাল এক্সেপশন কত ধারায় আছে? 8 ধারায়। 2 নম্বর প্রশ্নটা বিবিআই where once time has begun to run no subsequent disability or inability to sue stops it, আর বন্ধ করতে পারবে না, কত ধারা? 4 নম্বর প্রশ্নটা বিবিআই দেখেন নিম্নলিখিত কোন ক্ষেত্রে আইনগত অগ্রগতার বিধান প্রযোজ্য হবে না? কোন মামলায়? অগ্রগামী মামলায়। 5 নম্বরটা দেখেন নিম্নলিখিত কোন ক্ষেত্রে তামাদি আইনের 6 ও 7 ধারার আইনগত অগ্রগতার বিধান প্রযোজ্য হবে না? একটা হচ্ছে আপনার এখানে যতগুলো আছে কিসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? আপিলের ক্ষেত্রে হবে না, অগ্রগার ক্ষেত্রেও হবে না। মোটামুটি যা আছে এগুলা সব পারবেন। আমরা যদি 11 নম্বর প্রশ্নটা একটু করি, দেখেন 11 নম্বরটা যে নাবালক থাকাকালে উইল বলে প্রাপ্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা মিরাস লিগাসি আদায়ের জন্য মামলা করার অধিকার অর্জন করে 11 বছর পর সাবালক হয়। সাধারণ আইন অনুসারে মামলা দায়ের করার জন্য মাত্র 1 বছর সময় পায়। প্রকৃতপক্ষে সর্বোচ্চ কত বছরের মধ্যে মামলা করলে খারিজ হবে না? বলেন কত বছর? তার হাতে তো 1 বছর আছে, আর 8 ধারা থেকে পাবে 2 বছর। তাহলে কয় বছরের মধ্যে? 3 বছরের মধ্যে মামলা করলে খারিজ হবে না। 12 নম্বর প্রশ্নে এখানে নাবালক থাকা অবস্থায় দখলচ্যুত হয় এবং সম্পত্তির দখল পুনরুদ্ধার মামলা করার অধিকার অর্জন করে। 7 বছর যাবত নাবালক ছিল। সাবালক হওয়ার পর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মামলা করবে কত দিনের মধ্যে? 6 মাস। এই জায়গা 6 মাস নাই, 6 মাস লেখেন। এই জায়গা উত্তর হবে কি? 6 মাস। 6 মাস। 15 একেবারে শেষের প্রশ্নটা দেখেন 15 নাম্বার। হ্যাঁ 6 মাস। বুঝেন নাই? পনেরো নাম্বারটা দেখেন সুস্থ থাকা অবস্থায় মামলা করার অধিকার অর্জন করে। কখন অর্জন করে? সুস্থ। পরবর্তীতে সে উন্মাদ হয়ে যায়। এই ক্ষেত্রে মামলা দায়েরের তামাদি মেয়াদ স্থগিত থাকবে কিনা? কেন থাকবে না? কারণ সে যখন সুস্থ ছিল তখন তামাদি মেয়াদ গণনা শুরু হয়েছে, এই কারণে আর এটা কি থাকবে না? স্থগিত থাকবে না। অনলাইনে যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? বুঝি নাই, আবার বলেন। তারপরে প্রতিকার অভিভাবকের মাধ্যমে করবে। অভিভাবকের মাধ্যমে করবে। না। আচ্ছা, আপনাদের যে পেজটা দিছি ভাই, এটা 11 ধারা লেখা আছে, দেখেন 11 ধারাটা পড়বো। ধারা 11 আগে 10 পড়বো। 10 9 পরে ধারা হলো 10। 10 ধারাটা দেখেন। ধারা 10 প্রকাশ্য ওসি এবং তার প্রতিনিধিদের বিরুদ্ধে মকদ্দমা। এই জায়গায় ওসি মানে কিন্তু থানার ওসি না, আর তার প্রতিনিধি মানে কনস্টেবল বা যে সাব ইন্সপেক্টর আছে তারাও না, এটা পাবেন না জানি। এই জায়গা প্রকাশ্য ওসি মানে হচ্ছে ট্রাস্ট। ট্রাস্ট, ঠিক আছে? তো নর্মালি ট্রাস্ট কাকে বলে? ট্রাস্ট মানে হচ্ছে যে যখন আপনি আপনার কোনো সহায় সম্পত্তি একজনকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছেন এবং তাকে বলে দিয়ে গেছেন যে আমার সম্পত্তি থেকে যে আয় হবে সেটা তুমি কি উদ্দেশ্যে ব্যয় করবা এবং আমার সম্পত্তিটা কি করবা, এরকম একটা প্রতিষ্ঠান গঠন করে দিয়ে যদি যায় তারে কি বলে? ট্রাস্ট। আর যারে দায়িত্ব দিয়ে যায় সে হচ্ছে ট্রাস্টি। ধরেন
ডিপজলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তো সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করার আগে তার যে সকল সম্পত্তি মিশার নামে ট্রাস্ট করে দিয়ে গেছে। মিশা হলো তার বড় ভাই। বড় ভাইরে বলে গেলো যে বড় ভাই এই যে যে সম্পত্তির যে আয় ব্যয় হয় আমার পরিবারে দিবেন আর দাতব্য উদ্দেশ্যে ব্যয় করবেন। মানে ট্রাস্ট গঠন করে দিয়ে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে গেছে। কিন্তু মিশা সওদাগর করছে কি, সে আপনার ওই সম্পত্তির টাকা ডিপজলের পরিবারের সদস্যদের না দিয়ে নিজে নিজে কি করছে, আত্মসাৎ করছে, ঠিকঠাক মতো দেয় না। তাই এখন ডিপজলের যে সন্তান সন্ততি যারা আছে তারা মামলা করবে ট্রাস্টির বিরুদ্ধে। ট্রাস্টি কে ছিল? মিশা। এই জায়গায় ট্রাস্টির বিরুদ্ধে মামলা করার কোনো তামাদি মেয়াদ নাই, আজীবন করতে পারে যতদিন সে ট্রাস্টির দায়িত্বে আছে, বা ট্রাস্টির দায়িত্ব ছাড়ার পরও যে কোনো সময় মিশার বিরুদ্ধে এই অনিয়মের জন্য দেওয়ানি মামলা দায়েরের ক্ষেত্রে কোনো কি নাই, তামাদি মেয়াদ নাই। তবে এটা অবশ্যই ট্রাস্টটা হতে হবে এক্সপ্রেস ট্রাস্ট। এক্সপ্রেস ট্রাস্ট কি? প্রকাশ্য ট্রাস্ট। একটু পড়বো দেখেন, তার আগে এই যে যারা লাইন কেটে যাবে আপনারা আবার জয়েন করেন। দেখেন আমরা একটু পড়ি, এটা পড়ি। প্রকাশ্য ওসি বা এবং তার প্রতিনিধিদের বিরুদ্ধে মকদ্দমা কোন সুনির্দিষ্ট উদ্দেশ্যে, আন্ডারলাইন করবেন, মৌখিক বা লিখিত। মৌখিক বা কি বলেন, লিখিত ভাবে ব্যক্ত করে যখন কোনো ট্রাস্ট সৃষ্টি করা হয় এবং এরূপ ট্রাস্টের দায়িত্ব যদি কোনো ট্রাস্টির উপর ন্যস্ত করা হয় এবং উক্ত ট্রাস্টি যদি কোনো দুর্নীতি করে তবে তার বিরুদ্ধে মকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদি মেয়াদ কখনো উত্তীর্ণ হবে না। তাহলে এই জায়গায় আমার 10 ধারায় প্রশ্ন আসতে পারে যে এই জায়গায় যে ট্রাস্টটা গঠন করতে হবে এটা কি মৌখিক ভাবে না লিখিত ভাবে? মৌখিক তো হতে পারে, লিখিতও হতে পারে। এবং সেই ট্রাস্টির যে ট্রাস্টির বিরুদ্ধে যে মামলা দায়ের করবে সেক্ষেত্রে কোনো তামাদি মেয়াদ কি নাই। এবং তারপরে আন্ডারলাইন 10 ধারার বিধান প্রকাশ্য বা এক্সপ্রেস ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজ্য। কি ট্রাস্ট? প্রকাশ্য ট্রাস্ট। প্রকাশ্য ট্রাস্ট। এবং এখানে একটা জিনিস দেখেন, এই ধারার উদ্দেশ্যে, এটাও গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি উৎসর্গ করাকে ট্রাস্টে ন্যস্ত সম্পত্তি বলে বিবেচিত হবে। অর্থাৎ হিন্দু ধর্মে যদি কোনো সম্পত্তি দাতব্য উদ্দেশ্যে দান করে সেটা ট্রাস্ট বলে গণ্য হবে। তারপরে হিন্দুর পরে কি মুসলিম, আর বলছি কি বৌদ্ধ। এই জায়গায় কি খ্রিস্টান বলছে? বলে নাই। তাহলে এই 10 ধারায় কিন্তু ব্যাখ্যা দিয়েই দিছে হিন্দু, মুসলিম আর কে বৌদ্ধ। তো হিন্দু, মুসলিম আর বৌদ্ধ যদি মনে না রাখতে পারেন, মনে রাখবেন হিমুর বউ। হিমু আছে না, হিমুর বউ মানে হিতে হিন্দু, মতে মুসলিম, আর বৌদ্ধে বৌদ্ধ। বুঝতে পারছেন? হিন্দু, মুসলিম আর বৌদ্ধ। তো দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি উৎসর্গ করাকে ট্রাস্টি ন্যস্ত সম্পত্তি বলে বিবেচিত হবে। তো 10 ধারা থেকে যদি কোনো প্রশ্ন আসে ইনশাল্লাহ পারবেন। তো এখানে আরেকটা জিনিস দেখেন, এই জায়গায় ট্রাস্টি যদি মামলা করে তাহলে কিন্তু আবার তামাদি মেয়াদ প্রযোজ্য হবে। ট্রাস্টি মামলা করবে কি জন্যই? ট্রাস্টি ওই সম্পত্তি রিলেটেড কোনো কিছু মামলা করতে পারে না, ট্রাস্টি করতেছে মামলা, তাহলে সেই ক্ষেত্রে তামাদি মেয়াদ প্রযোজ্য। ধরেন যারে ট্রাস্টি হিসেবে দায়িত্ব দিয়ে গেছে সে একজনের, তারে যদি কেউ, ট্রাস্টিকে যদি কেউ বেদখল করে তাহলে ট্রাস্টি মামলা করবে 6 মাসের মধ্যে বা 12 বছরের মধ্যে। বুঝেন কিনা? কিন্তু যখন মামলাটা হচ্ছে কার বিরুদ্ধে, ট্রাস্টির বিরুদ্ধে, তার দায়িত্ব সম্পর্কিত, সেই ক্ষেত্রে কোনো কি নাই, তামাদি মেয়াদ নাই। বুঝতেন বিকাশ সাহেব? আচ্ছা, ধারা 11 খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বৈদেশিক চুক্তির উপর মামলা, সুটস অন ফরেন কন্ট্রাক্টস। সুটস অন ফরেন কন্ট্রাক্টস। কোন চুক্তি বিদেশে সম্পাদিত হলেও যদি উক্ত চুক্তি সম্পর্কিত মামলা বাংলাদেশে দায়ের করতে হয় তবে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। ধরেন বিকাশ এবং মিঠুন বিশ্বাস ওনরা কলকাতা বসে একটা চুক্তি করছে। ওনরা যে কোনো দেশের নাগরিক হতে পারে, ওনারা বাংলাদেশেরও হতে পারে, বিদেশিও হতে পারে, কিন্তু ওনরা চুক্তিটা করেছে কোথায়? কলকাতায়। কিন্তু ওই চুক্তি নিয়ে যদি বাংলাদেশি আদালতে মামলা করতে হয় তাহলে বাংলাদেশি তামাদি আইন অনুসারে মামলাটা করতে হবে। তখন ওই ভারতের তামাদি আইন অনুসারে মামলা করলে হবে না। আপনি মনে করবেন যে কোর্ট যার আইন তার,
মানে আপনি যদি বাংলাদেশি কোর্টে মামলা করেন তাহলে কোন আইন প্রযোজ্য হবে? বাংলাদেশি আইন। এটার বলে লেক্স ফরি। লেক্স ফরি মানে লস অফ এ ফোরা, যে আদালতে মামলা হবে সেই দেশের আইনই প্রযোজ্য হবে। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে যে বিদেশি চুক্তি সম্পর্কিত মামলা সম্পর্কে বলা হয়েছে তামাদি আইনের কত ধারায়? 11 ধারায়। চুক্তিটা সম্পাদিত হবে কোথায়? চুক্তিটা সম্পাদিত হয়েছে বিদেশে, কিন্তু মামলা যদি হয় কোথায়? বাংলাদেশে। তাহলে বাংলাদেশি আইন প্রযোজ্য হবে। এবং যদি আপনাকে প্রশ্ন করে যে লেক্স পরিনীতিটি প্রতিফলিত হয়েছে কত ধারায়? এই আশরাফুল সাহেব, লেক্স পরি কারে বলে বলেন? স্থানীয় আইন। কিরকম আইন ব্যাখ্যা দেন? আপনারা এই আঠা দিয়ে পেজ লাগানোর জন্য ব্যস্ত হয়েছেন কেন? সময় আছে না, পড়াটা তো আগে বুঝবেন। লেক্স ফরি মানে হচ্ছে যে আদালতে মামলা করবেন সেই জায়গার সেই দেশের আইন প্রযোজ্য। এবং আমাদের বলা হয়েছে যে পৃথিবীর যে দেশেই চুক্তি সম্পাদিত হোক না কেন, যদি বাংলাদেশে মামলা করেন তাহলে বাংলাদেশে আইন প্রযোজ্য হবে। এই কথাটাই বলা হয়েছে তামাদি আইনের কত ধারায়? 11 ধারায়। এইভাবে প্রশ্ন আসবে যে লেক্স পরিনীতিটি তামাদি আইনের কত ধারায় প্রতিফলিত হয়েছে? কত ধারায়? 11 ধারায়। বা বিদেশি বৈদেশিক চুক্তির উপর মামলা কত ধারায়? 11 ধারায়। অথবা ইংরেজি আসতে পারে সুটস অন ফরেন কন্ট্রাক্টস, কত ধারায়? 11। ঠিক আছে। 10-11 কে বুঝেন নাই? আচ্ছা, আমরা চলে আসি আহ তামাদি মেয়াদ গণনা 12 ধারা। তামাদি মেয়াদ গণনা, কম্পুটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন, আন্ডারলাইন করেন। ধারা 12 থেকে 25, কম্পুটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন। তার আগে এটা দেখেন যে তামাদির মেয়াদ বা সময় গণনার ক্ষেত্রে কোন কোন সময় আন্ডারলাইন করেন বাদ যাবে, তা 12 থেকে 17 ধারায় আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে যেটা দেখি যে 12 ধারার টাইটেল যেটা, সেটা হচ্ছে আইনগত কার্যধারায় যে পরিমাণ সময় গণনা হতে বাদ দিতে হবে। 12-এর একটা দেখেন, কোন মামলা, আন্ডারলাইন করেন, কোন মামলা মানে কি? সুট। সুট মানে যে মামলা, বিথিকা বলেন, এটা কি দেওয়ানি মামলা না ফৌজদারি মামলা? সুট মানে যে মামলা বোঝানো হয়েছে, এটা কি দেওয়ানি মামলা না ফৌজদারি মামলা? বিথিকা। বিকাশ, কেমনে বুঝলেন? সুট মানে দেওয়ানি মামলা, গতকাল বলছি না? সুট মানে দেওয়ানি মামলা। তাহলে আপনি এতকাল পড়ার পরে যদি এ নিয়ে চিন্তা ভাবনা করেন, সুট মানে দেওয়ানি মামলা। মামলা, আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে আন্ডারলাইন করেন যেদিন উক্ত মেয়াদ আরম্ভ হবে, এটা বলতেন। যেই দিন ওই মেয়াদটা কি হবে? আরম্ভ হবে, সেই দিনটি বাদ দিতে হবে। আরম্ভ হবে শব্দটা বলতেন মানে আপনারে ধরেন আজকে বেদখল করছে, তাহলে আমি যদি 9 ধারা মামলা করি কয় দিনের মধ্যে করতে হবে? 6 মাস। বলেন 6 মাস। এই 6 মাস গণনার ক্ষেত্রে আমারে যেদিন বেদখল করলো, যেদিন আরম্ভ হবে, এই সময়টা কি যাবে? বাদ যাবে। এই সময়টা বাদ দিয়ে আমার 6 মাস গণনা করতে হবে। বুঝতে পারছেন? 12 রেখে কথা বলছে। আচ্ছা, 2 নাম্বার দেখেন, 12 সাবসেকশন 2, আপিল, আপিলের অনুমতির দরখাস্ত অথবা রায় রিভিউয়ের দরখাস্ত জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে হবে। আন্ডারলাইন করেন যেদিন উক্ত রায় ঘোষণা করা হয়েছে। আপনি যদি আপিল করতে চান, ডেফিনেটলি আপনি কোনো রায়ের বিরুদ্ধেই তো আপিলটা করেন, তাহলে আপনি আপিল করবো যেদিন রায়টা ঘোষণা করছে। আজকে যদি ঘোষণা করে, ধরেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হয় 7 দিনের মধ্যে, তাহলে আজকে যদি মৃত্যুদণ্ড দেয়, তাহলে আজকের দিনটা বাদ যাবে না আজকের দিনটা ধরতে হবে? যেদিন রায় ঘোষণা করছে এই দিনটা কি বাদ যাবে। তারপরে দেখেন, সে দিনটি এবং যে ডিগ্রি, আদেশ বা দণ্ডাদেশ সম্পর্কে আপিল করা হবে বা রিভিউ প্রার্থনা করা হবে, আন্ডারলাইন করবেন তার সই মোহরিত সই মোহরি মানে সার্টিফাইড কপি, জাবেদা নকল গ্রহণ করতে যে সময় যাবে তাও বাদ দিতে হবে। অর্থাৎ কোনো ডিগ্রি অথবা রিভিউ এর
যে ক্ষেত্রে আপনি আপিল অথবা রিভিউ করবেন, তাহলে ওই ডিক্রি বা আদেশ বা দণ্ডাদেশের স্বয়ংক্রিয়কৃত নকল সংগ্রহ করতে যে সময় যাবে সেই সময়টা ধরেন আজকে মৃত্যুদণ্ড দিল, তা আজকের দিনটা তো বাদ যাচ্ছেই, আর ওই রায়ের নকল সংগ্রহ করতে 10 দিন লেগে গেছে, তাহলে ওই 10 দিনে কি কাউন্ট হবে? ওই 10 দিন পর থেকে 7 দিন, 10 দিন পর থেকে 7 দিন। তাহলে আমরা 12-1 পেলাম যেদিন মেয়াদ আরম্ভ হবে সেই দিন বাদ যাবে, 12-2 পেলাম যেদিন রায় ঘোষণা করছে সেই দিন বাদ যাবে, অথবা স্বয়ংক্রিয়কৃত নকল সংগ্রহ করতে যে সময় লাগে সেটা বাদ যাবে। 12-3 দেখেন, যে ক্ষেত্রে ডিক্রি সম্পর্কে আপিল বা রিভিউ প্রার্থনা করা হয়, এটা অ্যাকচুয়ালি 12-3 হলো দেওয়ানি মামলার ক্ষেত্রে। যে ক্ষেত্রে ডিক্রি সম্পর্কে মানে যে ক্ষেত্রে আপনি ডিক্রির বিরুদ্ধে কি করেন, আপিল বা রিভিউ করেন, সেক্ষেত্রে যে রায়ের উপর উক্ত ডিক্রি প্রতিষ্ঠিত সেই রায়ের নকল উত্তোলনের জন্য যে সময় ব্যয় হবে তা বাদ দিতে হবে। যদি আপনি ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে চান তাহলে ডিক্রির নকল সংগ্রহ করতে যে সময় লাগবে, যে ওই রায় সংগ্রহ করতে যে সময় লাগবে সেই সময়টা কি দিতে হবে, বাদ দিতে হবে। 12-4 দেখেন, রোয়েদাত, রোয়েদাত বলবেন, রোয়েদাত বা অ্যাওয়ার্ড। মাসুদ, রোয়েদাত কারে বলে? সালিশ সালিশ করা হবে, সালিশ নিতে একটা সালিশি করার পর যে সিদ্ধান্ত দেয় তারে বলে রোয়েদাত, বুঝতে পারছেন? সালিশি করার পর একটা সিদ্ধান্ত দেয় সেটা হলো রোয়েদাত। আর সালিশির ইংরেজিতে কি বলে? আরবিট্রেশন। আরবিট্রেশন, আরবিট্রেশন আমরা ইয়া বলেন হাফিজ 89 কততে পড়ছি? আরবিট্রেশন এটা এটা এডিআর এর একটা পদ্ধতি, এটা 89 কততে আছে? 89 কতে আছে মেডিয়েশন, 89 খতে আছে কি আরবিট্রেশন। তাহলে আরবিট্রেশন সালিসির ক্ষেত্রে যে সিদ্ধান্ত দেওয়া হয় সেটাকে বলে অ্যাওয়ার্ড বা রোয়েদাত। সো যদি সালিসি কার্যক্রমে যদি কোনো সিদ্ধান্ত দেওয়া হয় এবং সেটা বাতিল করার যে দরখাস্তের জন্য তামাদি মেয়াদ গণনা করতে ওই রোয়েদাত বা ওই রায় সংগ্রহ করতে যে সময় যাবে সেটাও কি যাবে, বাদ যাবে। তাহলে নরমালি যেটা বলে রায় সালিসি কার্যক্রমে সেটাকে বলে রোয়েদাত। আমাদের লিখিত পরীক্ষার সময় একটা প্রশ্ন একবার এসেছিল যে 5 এবং 12 ধারার মধ্যে পার্থক্য আলোচনা করুন। 5 ধারার 12 ধারা, 5 ধারার 12 ধারার ভিতর মাসুদ আপনার দৃষ্টিতে কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে কি কি? স্যার। পাঁচ ধারায় হচ্ছে যে মূলত পাঁচ ধারায় বলা হয়েছে যে কন্ট্রাকশন অফ ডিলে, অর্থাৎ তামাদি মুখ। আবার ওইখানে পাঁচ ধারা আরো একটা কথা বলা আছে যে সময় বৃদ্ধি, সময় বৃদ্ধির কথাটাও কিন্তু পাঁচ ধারায় বলা আছে। আর এইখানে 12 ধারার যে বিষয়টা আছে কোন কোন সময়গুলো বাদ দিয়ে আমার এই তামাদি মেয়াদ গণনা। আচ্ছা, আমরা একটু এইভাবে চিন্তা করি যে 5 ধারায় বিলম্ব মওকুফ করা আদালতের জন্য বিবেচনামূলক, আদালতের জন্য কি, আর 12 ধারায় যতগুলো গ্রাউন্ড আছে এগুলো অনুসরণ করা আদালতের জন্য বাধ্যতামূলক। দেখেন 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 12 ধারা মূল মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। বুঝেন কিনা? 5 ধারা আপনার বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 12 ধারা বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। এই তো আপাতত 3টাই জানিয়ে রাখেন। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নে আসি। 1 নম্বর, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর কোন ধারা অনুযায়ী জাবেদা নকল গ্রহণে ব্যয়িত সময় তামাদির মেয়াদ গণনা হতে বাদ দিতে হবে? বাদ দেওয়ার কথাই আসলে কত ধারা? 12 ধারা। পৃথিকা বিশ্বাস বলেন, এই যে যে জাবেদা নকলের যে জাবেদা এ কি পুরুষ না মহিলা? না, সপ্তাহে স্যার, হ্যাঁ, সপ্তাহে করে শুটিং হবে। পুরুষ বলি তো জানিবা আসে না। যাবে দইলে পুরুষ, যাবে দইলে পুরুষ, যাবে দইলে পুরুষ, যাবে দইলে যাবে তাই। আচ্ছা দেখেন এটা হলো সার্টিফাইড কপি, সত্যায়িত নকল বা কপি। 2 নম্বর প্রশ্নটা দেখেন, একটি আপিল দায়েরের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে রায় এবং ডিগ্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময়। 3 নম্বরটা দেখেন, নিষেধাজ্ঞার ডিগ্রি জারির দরখাস্ত দাখিলের তামাদি মেয়াদ গণনা করা হয়। নিষেধাজ্ঞার
যে ডিক্রির স্বয়ংক্রিয়কৃত নকল প্রাপ্তির সময় হতে। 4 নাম্বারটা দেখেন, কোনো কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদি মেয়াদের সাথে যোগ করতে হবে রায়ের নকল সংগ্রহ। রায়ের নকল সংগ্রহ। এই জায়গায় যে প্রশ্ন টশ্ন আছে এগুলো মোটামুটি পারবেন ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ বিরতি থেকে নামাজের বিরতি, আচ্ছা 13 ধারাটা পড়ে যাই, 13 ধারা পড়ে নামাজের বিরতিতে যাই। 13 ধারাটা আপনাদের যে নোট দিছি এই নোটে আছে, দেখেন ধারা 13 এইগুলো করি রেখে এইভাবে পড়ছেন, কিন্তু আগের বার বইতে লেখাইছিলাম আর এবার এখানে দিছি। এই সব লেখা আছে। হ্যাঁ, আদেশ ধারা হচ্ছে 13। এটা একটু 13 ধারাটা পড়ি তারপর ব্যাখ্যা করব। দেখেন 13 ধারায় বলছে যে বিবাদী যদি বিদেশে থাকে, এটা কবের জায়গা তবে লেখেন, বিবাদী যদি বিদেশে থাকে তবে দাবির তবে বাদীর মকদ্দমা করার তামাদি মেয়াদ স্থগিত থাকবে। উচ্চ আদালতের নজির অনুযায়ী বিবাদী বিদেশ হতে ফেরত আসার সময় পর্যন্ত বাদী অপেক্ষা করতে বাধ্য নন, কিন্তু বাদী যদি অপেক্ষা করতে ইচ্ছুক হন তবে তিনি ঝুঁকি নিতে পারেন। মানে হচ্ছে যে ধরেন একটা মামলা করবে লিথিকা বিশ্বাস 5 লাখ টাকা পায় বিকাশের কাছে। এখন বিকাশ ভারতে থাকে, তার ভারতে ট্রিটমেন্টের জন্য ঠিক আছে আসতে মিনিমাম এক বছর সময় লাগবে। তাহলে যদি সে ভারত থেকে আসার পর মামলা করতে পারে, যদিও মামলার কারণ উদ্ভব হয়েছে 1 বছর আগে, কিন্তু 1 বছর পর যদি বিকাশ আসে তাহলে ওই 1 বছর সময়টা কি যাবে, বাদ যাবে। বাদী এই সুবিধাটা নিতে পারে। তবে সে যদি সুবিধা নাইতে না আছে মামলা করে, সেক্ষেত্রে মামলাও করতে পারে। তাহলে এই যে জি, কি বলছে? ঝুঁকি বলছে কেটাই, ঝুঁকি বলছে এই কারণে যে আপনি বললেন যে ওরা না বিবাদী বিদেশে ছিল, এই কারণে এই সময়টা বাদ যাবে। কিন্তু আদালত তো নাও মানতে পারে যে বিবাদী যে বিদেশে গেল প্রমাণ কি, বুঝতে পারছেন? আপনি তো বললেন যে বিবাদী বিদেশে ছিল এই কারণে আমার এই সময়টা তামাদি মেয়াদ গণনা থেকে স্থগিত থাকবে। বিবাদী এসে বললো যে ওনার আমি বিদেশে ছিলাম না, এটা তামাদি মেয়াদ, এই মামলা বাড়িতে হবে, তামাদি মেয়াদ শেষ হয়ে গেছে। এই কারণে বলছে ঝুঁকি। বুঝতে পারছেন? যে তাহলে বিবাদী যদি বিদেশে থাকে তাহলে সে কি হবে, সেই সময়টা তামাদি মেয়াদ গণনা থেকে স্থগিত থাকবে। এই সুবিধাটা কি অ্যাকচুয়ালি বাদী পায় না বিবাদী পায়? 13 ধারার সুবিধা কে পায়? বাদী পায়। ধন্যবাদ। নামাজের বিরতি, নামাজ শেষে আমরা 14 ধারা থেকে পড়া শুরু করবো ইনশাল্লাহ। না, মামলা করার এখতিয়ারবিহীন আদালত ধারা 14, এটা দেখবো আমরা। এখতিয়ারবিহীন আদালতে বল দিবেন সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা থেকে বাদ দিতে হবে। আমরা বিলম্ব মওকুফ পড়েছি যে 5 ধারার যে বিলম্ব মওকুফ সেটা মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য না। তবে একটা পড়েছিলাম যে বিলম্ব মওকুফের কথা যদি আসে তাহলে বলা যেতে পারে যে মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফের আবেদন করা যায় কয় ধারায়? 6 ধারায়। ওই যে 6 ধারায়, আর একটা হচ্ছে 14 ধারায়। 14 ধারার যে বিধানটা সেটা হলো যে আপনি আরজি ফেরত, আপনাদের মনে আছে কিনা, আরজি ফেরত আছে 27-10 বিধিতে, যেখানে বলা আছে যে এখতিয়ার সম্পন্ন আদালতে যদি আরজিটা দায়ের না করা হয় তাহলে আরজি ফেরত দিতে পারে। এবং আরজি ফেরতের বিরুদ্ধে প্রতিকার ছিল হচ্ছে 2টা, নতুন মামলা দায়ের করা যায় অথবা ওই 27-10 বিধি হচ্ছে একটা আপিলযোগ্য আদেশ, উচ্চ আদালতে আপিল দায়ের করা যায়। এখন নতুন মামলা যদি আমি দায়ের করি তাহলে প্রথম আদালতে যে ব্যয়িত সময়, সেই সময়টা বাদ দেওয়ার জন্য মামলার সাথে সাথে আমাকে আবেদন করতে হবে 27 এই আপনার এই যে তামাদি আইনের 14 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে হবে। যদি আমি উদাহরণ দিয়ে এইভাবে বুঝাই যে বিকাশকে আজকে বেদখল করা হলো, এখন বিকাশ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় দখল উদ্ধারের মামলা করবে 6 মাসের মধ্যে। তো দেখা গেল সে মামলা করছে টুঙ্গিপাড়া সহকারী জজ আদালতে, কিন্তু টুঙ্গিপাড়া সহকারী জজ আদালতে ধরেন ওই মামলাটা 10 মাস ছিল। 10 মাস চলার পর ওনারে ফেরত দিছে। টুঙ্গিপাড়া সহকারী জজ আদালত বললো যে এই মামলাটা টুঙ্গিপাড়া হবে না, এটা হবে কোটালীপাড়ায়। এটা কোথায়? কোটালীপাড়া। বললো যে কোটালীপাড়া আদালতে আপনি দায়ের করেন। কিন্তু যখন কোটালীপাড়া যখন ফেরত দিল তখন বিকাশ দেখলো যে তার তো তামাদি মেয়াদ 6 মাস তো শেষই,
আরো হয়ে গেছে আলো বেশি 4 মাস। তাহলে এখন বিকাশের করণীয় কি? এখন বিকাশ কোটালীপাড়া সহকারী আদালতে মামলা দায়ের করবে এবং দরখাস্ত দিবে তামাদি আইনের কত ধারায়? 14 ধারায়। এবং এই ক্ষেত্রে বিলম্ব মুখ প্রথম আদালতে যে সময়টা ব্যয় হলো এই সময়টা আদালত মওকুফ করতে বাধ্য। মওকুফ করতে কি বাধ্য, কিন্তু 5 ধারায় বিলম্ব মওকুফ মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। আপিল রিভিউ রিভিশন এগুলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, ওই ক্ষেত্রে বিলম্ব মওকুফ করতে কিন্তু বাধ্য ছিল না। বাধ্য ছিল না, কিন্তু বাধ্য কত ধারায়? 14 ধারায়। বাধ্য 14 ধারায়। আর একটা হচ্ছে 5 ধারায় সাফিসিয়েন্ট কজ কি, এটা 5 ধারায় উল্লেখ ছিল না। এটা আইনজীবীর ভুল, অসুস্থতা, দারিদ্রতা, তারপরে আইনের পরিবর্তন এটসেট্রা ইত্যাদি হতে পারে। কিন্তু 14 ধারায় সাফিসিয়েন্ট কজ কয়টা? একটাই, এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের। অবশ্যই সেটা হতে হবে সরল বিশ্বাসে। কি বিশ্বাসে? সরল বিশ্বাসে, এখতিয়ারবিহীন আদালতে। তাহলে আপনাদের লিখিত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে যে 5 এবং 14 ধারার মধ্যে পার্থক্য আলোচনা করুন, বা 5 এবং 14 ধারার ভিতরে। তাহলে আমরা যদি পার্থক্য এইভাবে চিন্তা করি যে 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, 14 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 5 ধারায় বিলম্ব মওকুফ করা বিবেচনামূলক, আর এই জায়গা বিলম্ব মওকুফ করা কি বাধ্যতামূলক। 5 ধারায় কোন সাফিসিয়েন্ট কজের উল্লেখ নাই, এটা আদালত যেটা যৌক্তিক মনে করে সেটা। আর এই জায়গায় সাফিসিয়েন্ট কজ কোনটা? এখতিয়ারবিহীন আদালতে মোকদ্দমা দায়ের। ঠিক আছে। আর 5 ধারায় বিলম্ব মওকুফ করতে বাধ্য না, এই জায়গায় বিলম্ব মওকুফ করতে বাধ্য। আর 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, 14 ধারা বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা এটা আমরা সামনে 29 ধারায় গিয়ে পড়বানি, বাট এখানে জাস্ট বললাম যে বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না 5 ধারা, 14 ধারা বিশেষ আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। আর একটা বিষয়, 5 ধারা শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না, বাট অন্যান্য সকল ক্ষেত্রে প্রযোজ্য ছিল। কিন্তু 14 ধারা মূল মামলার সাথে সাথে অন্যান্য সকল দরখাস্তের ক্ষেত্রেই প্রযোজ্য, বাট একটা ক্ষেত্রে, সেই ক্ষেত্রটা হলো কি এখতিয়ারবিহীন আদালতে। আপনি আপিল দায়ের করার কথা ছিল যেখানে, সেখানে না করে আরেক জায়গায় করছেন, তাহলে যে সময়টা ব্যয় হয়েছে সেই ক্ষেত্রে ওই সময়টা আপনি বাদ দেওয়ার জন্য আবেদন করবেন কত ধারায়? 14 ধারায়। একটু পড়ি দেখেন। তাহলে এখতিয়ারবিহীন আদালতে গোল দিবেন আর সৎ উদ্দেশ্যে, এটা গোল দিবেন সৎ উদ্দেশ্যে। কিছু কিছু জিনিস বেশি আলোচনা করলে ওটা আপনার পেপারটা কমপ্লিকেটেড হয়ে যায়। তো আমাদের এই আইন পাঠের যে নতুন সংস্করণ গুলোতে এখানে কিছু কিছু বিষয় অযথাই অনেক গভীর ভাবে আলোচনা করছে, যাতে যারা নতুন পাঠক তাদের জন্য বুঝতে এই বিষয়গুলা সমস্যা হবে। দেখেন, যাই হোক আমরা 14 ধারাটা পড়ি। তামাদি আইন 1908-এর 14 ধারা অনুযায়ী এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা বাদ দিতে হবে। 14-এর 1 ধারা গোল দিবেন মোকদ্দমার তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য, আর 14-এর 2 ধারা প্রযোজ্য হবে যে কোনো আবেদন তামাদির মেয়াদ গণনার জন্য। এখানে সরাসরি আপিল রিভিশন বলে নাই, সরাসরি আপিল রিভিশন বলে নাই। এখানে দুইটা বলছে, একটা হলো মোকদ্দমার, একটা হলো আবেদন। বাট এই আবেদনের মধ্যেই শব্দ বেশি লুকায় আছে কি আপিল রিভিউ রিভিশন। দেখেন আচ্ছা, একবার এটা নিয়ে যে আজকে নিয়ে কি সন্দেহ না, এটা সন্দেহ পোষণ করলে উচ্চ আদালতের নজিরে আসছে যে এই আবেদনের ক্ষেত্রে আপিল রিভিউ রিভিশনও বোঝানো হবে, বুঝতে পারছেন। কিন্তু সরাসরি কিন্তু 14-1 আপিলের কথা বলে না। এই জায়গায় যে আবেদন গুলা বলছে, আবেদনের মধ্যে আপিল তো এক ধরনের আবেদন, মূল মামলা ছাড়া আর যাই আছে সবকিছু কি আবেদন। 14-1 ধারায় বলা হয়েছে ইন কমপ্লিটিং দ্য পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইবড ফর এনি সুট। সুট মানে অবশ্যই কি বিধিকা দেওয়ানি মামলা, অর্থাৎ যে কোনো মকদ্দমার জন্য বর্ণিত তামাদি মেয়াদ গণনা করতে। উপর দিকে 14-2 বলা হয়েছে, দেখেন, ইন কমপ্লিটিং দা পিরিয়ড অফ লিমিটেশন প্রেসক্রাইবড ফর এনি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে যোগ হবে কি আপিল, আপিল রিভিউ রিভিশন ইত্যাদি। ঠিক আছে। শর্ত সমূহ দেখেন, তবে এর কিছু শর্ত আছে। শর্ত হলো পূর্ববর্তী এবং পরবর্তী উভয় মকদ্দমার কার্যক্রম একই পক্ষগণ কর্তৃক দায়েরকৃত দেওয়ানি কার্যক্রম। মানে আগের মামলায় পক্ষ ছিল তানভীর আর বরকত সাহেব, পরবর্তী মামলারও পক্ষকে তানভীর আর বরকত সাহেব। বাদী পূর্ববর্তী মামলার কার্যক্রমটি আন্ডারলাইন করবেন যথাবিহিত যত্নের সাথে, ইংরেজিটা গোল দিবেন উইথ ডিউ ডিলিগেন্স, এবং সরল বিশ্বাসে গুড ফেইথ মামলা পরিচালনা করতেছিল। কি কিভাবে? উইথ ডিউ ডিলিগেন্স, আর একটা হচ্ছে কি গুড ফেইথ মানে সরল বিশ্বাসে।
আদালতের এখতিয়ারগত ত্রুটি আন্ডারলাইন করবেন বা অনুরূপ কারণে আদালত পূর্ববর্তী কার্যক্রমটি পরিচালনা করতে ক্ষমতা সম্পন্ন ছিল না। মানে আদালতের কি ত্রুটি ছিল? এখতিয়ারগত। ফ্রম ডিফেক্ট অফ জুরিসডিকশন or other cause of a like nature is unable to entertain it, তখন এখতিয়ারবিহীন আদালতে উক্ত ব্যয়িত সময় তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ দিতে হবে। উদাহরণ দেখেন, উদাহরণটা পড়ি। এখানে বলা হয়েছে যে এখতিয়ারবিহীন আদালতে সৎবিশ্বাসে একটি দেওয়ানি মামলা দায়ের করে, পরবর্তীতে দেখা যায় উক্ত আদালতের মকদ্দমাটি বিচার করার এখতিয়ার নেই। মকদ্দমাটি অন্য একটি আদালতে দায়ের করে, কিন্তু ইতিমধ্যে মকদ্দমার তামাদি মেয়াদ শেষ হয়েছে। এই ক্ষেত্রে 14 ধারায় প্রথম আদালতে ব্যয়িত সময় তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ দিয়ে গণনার জন্য 14 ধারায় আবেদন করতে হবে। আবেদন করতে হবে কত ধারায়? 14 ধারায়। তাহলে বিকাশ বলেন তো 5 আর 14 ধারার ভিতর পার্থক্য কি? বিকাশ সাহেব দ্রুত। টিউটল বাক্সি, 5 আর 14 ভিতর পার্থক্য কি? জেনে রাখা ভালোতে আমরা যদি আসি, আচ্ছা, যে ক্ষেত্রে প্রযোজ্য দেখেন, 14 ধারায় নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে মূল মকদ্দমার মেয়াদ গণনার ক্ষেত্রে, মানে সুটের ক্ষেত্রে, আর যে কোনো আবেদনের ক্ষেত্রে। আবেদন বলতে এখানে আপিল রিভিউ রিভিশনও বোঝানো হবে। তো এই জায়গায় জেনে রাখা ভালোতে যে কথা বলছে, আমরা এই কথার সাথে একমত না। এই জায়গায় বলছে যে 14 ধারা আপিল রিভিশন বা রিভিউর ক্ষেত্রে প্রযোজ্য না, বা বাস্তবে এটা কি সঠিক না। এটা আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ এখতিয়ারবিহীন আদালতে আপিল দায়ের করলে এবং উক্ত এখতিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় বাদ দিয়ে আপিলের তামাদি মেয়াদ গণনা করতে 14 ধারা আবেদন গ্রহণযোগ্য না। এখতিয়ারবিহীন, এটা কেটে দেন, জেনে রাখা ভালো দরকার নাই। হ্যাঁ, জেনে রাখা ভালো কেটে দেন, জেনে রাখা ভালো কাটছেন। তাহলে আমরা চলে আসি 5 এবং 14 ধারার মধ্যে পার্থক্য। 5 ধারা এবং 14 ধারার মধ্যে পার্থক্য হলো 14 ধারার সময় বাদ দিয়ে তামাদি গণনা করা আদালতের জন্য গোল দিবেন বাধ্যতামূলক। 14 ধারায় কি বাধ্যতামূলক, কিন্তু 5 ধারায় হচ্ছে বিবেচনামূলক। 5 ধারা মূল মকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 14 ধারা মূল মকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি, যে লিমিটেশন অ্যাক্ট হ্যাঁ জেনে রাখা ভালো কেটে দেন। হ্যাঁ, আপনি যা সস এই নিয়ে গবেষণা করেন পরের বার আইসেন। আপাতত এইটুক মনে রাখেন যে হ্যাঁ, এই জায়গায় এইটুক জানাই শ্রেয় যে এটা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, আপিল রিভিউ রিভিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, দেখেন দেখেন। আচ্ছা, 2 নাম্বার প্রশ্নটা দেখেন। এই ভাই, 2 নাম্বার দেখেন, শুনেন। আমরা এই জায়গায় যে কোনো জিনিস খুব একেবারে যে মূল জিস্ট বেসিক যে জিনিসটুকু সেইটুকু আমরা জানি, আর এইগুলা একটা টপিক নিয়ে কয়েকশো পেজ আছে। তো আমরা যদি এরকম করি যে বিলম্ব মকুব দিয়েই 10 দিন ক্লাস করব, সেরকম ও ক্লাস করা যাবে, কিন্তু আমাদের তো অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে এত কথা বলার সময় নেই। আমরা যা পরীক্ষায় আসবে সেইটুকু জানলেই হচ্ছে। আর পরে যখন মক্কেলের টাকা পয়সা নিবেন, তখন ডিএলআর খুঁজবেন, এমএলআর খুঁজবেন, অনেক কিছু খুঁজে তারপরে দিবেন। বুঝতে পারছেন? দেখেন, কারণ ওই যে আপনাদের আমি পড়াইলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 9 ধারা মনে আছে। 8 ধারায় আছে 2-3 লাইন, 9 ধারায় আছে 7-8 লাইন। কিন্তু এই 8 আর 9 ধারা দিয়ে আপনার একটা বই দেখাবেন, আমি ইংলিশ প্রবীর নিয়োগী স্যারের বই, তাতে 400-500 পেজ আছে শুধু 8 আর 9 ধারা দিয়ে ইংরেজিতে। তো যাই হোক, দেখেন 2 নাম্বার প্রশ্নটা দেখেন, যে তা আপনাদের তো আর কেস ল থেকে প্রশ্ন আসবে না। আপনাদের আমরা পড়বো কি আমাদের মূল আইনে যা আছে তাই। তামাদি আইন 1908-এর 14 প্রযোজ্য হয় কিসের ক্ষেত্রে? সুটের ক্ষেত্রে। আর আমাদের আমাদের মানে পাস করতে হবে শর্টকাট ওয়েতে। আমি আপনাদের ওই যারা যারা প্রথমে আসেন নাই তো সবারই একটা কথা বলি, যে আমরা
অল্প পরিশ্রম করলে বেশি ফল পাবো সেইটুক করবো আগে। 30% পরিশ্রম করলে 70% ফল পাবো এইটুক করবো কি আগে? এইটুক আগে করবেন নাকি 70% পরিশ্রম করলে 30% ফল পাবেন এইটুক আগে করবেন? ডেফিনেটলি আমার ওই আগে কম পরিশ্রমে বেশি ফল পাবো এইটুকুই তো আমার দরকার। তো এই কারণে আমাদের ঘোড়া হতে হবে, গাধা হয়ে লাভ নাই। তাহলে গাধার মর্যাদা তো বেশি হতো। গাধা তো খাটেও বেশি, আবার দেখাও যায় প্রায় ঘোড়ার মতো। প্রথম প্রথম দেখলে শনাক্ত করা যায় না যে এটা কি গাধা নাকি ঘোড়া। দেখেন 3 নাম্বার দেখেন আমরা দেখলাম যে মানে এটা হলো মানে সর্বোচ্চ কোনটা। এটা তুমি এই যে আচ্ছা ধন্যবাদ। এই দেখেন তামাদি আইন। আচ্ছা আমাদের এই শুনেন, আসমা খানম একটা প্রশ্ন করছে যে তামাদি আইন 1908-এর 14 ধারা প্রযোজ্য হয় কিসের ক্ষেত্রে। তো এই জায়গা আমরা উত্তর আমরা মানে সুটের ক্ষেত্রে নিছি, বাট আমরা জানি রিভিশন রিভিউর ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু আমরা দেখবো যে 4টার ভিতরে কোনটা বেশি যৌক্তিক। এই 14 ধারায় কোন জায়গায় কি রিভিশন বা রিভিউ সরাসরি বলা আছে? হ্যাঁ, 14 ধারায় কিন্তু সুটের কথা সরাসরি বলা আছে। তো এই জায়গায় উত্তর হবে কোনটা? সুট। 3 নাম্বার দেখেন, মকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতিমধ্যে মকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন? আর্জির সাথে 14 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করবেন। রেফারেন্স জায়গা রিভিউ আর কিছু জায়গা রিভিউ করতে পারবে। সেটা সবগুলো থাকতে তাহলে সবগুলা সবগুলা জি। মানে উনি বলতেছেন যে সুট, কতে সুট ঠিক আছে, কতে থাকলো ধরেন রিভিশন, আর কতে থাকলো রিভিউ, আর গতে দিল উপরের সব ক্ষেত্রে, উপরের সব ক্ষেত্রেই। রিভিউ রিভিশন শুরু হয়ে থাকে আপনি পুরাতন তথ্য বুঝতে পারতেছেন না? দেখেন মকদ্দমার এটা আপডেট হয়েছে আরো পরে, আপনারা পাস করার পরেই হয়েছে, আপনি এখন নতুন এসে নিতে পারতেছেন না। বাঙালির সমস্যা কি, যে জিনিসটা আমরা একবার আঁকড়ে ধরি সেটা পরবর্তীতে যতই সঠিক হোক ওইটা আর আমরা ত্যাগ করতে পারি না। দেখেন 3 নাম্বারটা দেখেন। হ্যাঁ, মকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া। ধরেন আমি একটা কথা বলি, এই জাহাঙ্গীর আলম স্যার ওনার এই 6ষ্ঠ সংস্করণ পর্যন্ত, এই যে আপনি যেটা একেবারে লেটেস্ট এটা হলো 7ম, 6ষ্ঠ সংস্করণ পর্যন্ত উনি ওই যে জায়গা 6 মাস ওই জায়গা 3 বছর লেখছে। তাহলে বিষয়টা কি, একজন মানুষের তো সবকিছু সঠিক হতে পারে না, কিছু কিছু জিনিস দেখেন। মকদ্দমা দায়েরের পর আজ এটা তো আমরা পড়লামই। সেলফ প্র্যাকটিসে চলে আসেন। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বারটা দেখেন যে লিমিটেশন অ্যাক্ট 1908-এর 14 ধারা প্রযোজ্য হয়। আমরা জানি সুটের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, আবার কি আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। আর এই জায়গা মোটামুটি যা যা আছে এগুলা পড়ে নিয়েন, পারবেন। আমরা 8 নাম্বার প্রশ্নে চলে এসেছি। 8 নাম্বার আপনাদের নতুন বইতে আলাদা আলোচনা আছে, বাট আমাদের পুরাতনে এটা দেখেন। 8 নাম্বার প্রশ্ন, নিষেধাজ্ঞা বা আদেশ দিয়ে যে সময় মকদ্দমার কার্যক্রম স্থগিত থাকে তা বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। মানে নিষেধাজ্ঞা বা আদেশ দেওয়ার কারণে, আদেশের মাধ্যমে যদি কোনো তামাদি মেয়াদ গণনা কি থাকে, স্থগিত থাকে, তামাদি মেয়াদ গণনা কি থাকে, স্থগিত থাকে, তাহলে যে সময়টা স্থগিত আছে সেই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে বাদ যাবে। একটু বুঝেন, এই 2 লাইন বুঝাইতে আমার বেশ কয়েক লাইন কথা বলতে হবে, শুনেন। ধরেন গতকাল আমরা পড়ছিলাম যে একটা দেওয়ানি মামলায় যিনি ডিগ্রি পায় তারে বলে ডিগ্রি দাস। ডিগ্রি পাওয়ার পরে তার পরবর্তী কার্যক্রম হচ্ছে জারি মামলা করা। জারি মামলা করতে হবে 3 বছর অথবা 6 বছরের মধ্যে। যদি ডিগ্রিটা নিবন্ধিত হয় 6 বছর, আর নিবন্ধিত না হলে কত বছর? 3 বছর। ধরেন একটা মামলায় তানভীর ছিল ডিগ্রিদার, তানভীর জারি মামলা করে দিছে, আর বিবাদী হচ্ছে রুবেল। তো তানভীর জারি মামলা করার পরে রুবেল কি আপিল করছে, আপিল করে আপিল আদালতে আবেদন করছে ইওর অনার যে জারি মামলাটা স্থগিত করা হোক, জারি মামলাটা কি করা হোক। কারণ আমার আপিল চলমান থাকলে আর আপনি জারি মামলাও যদি চলমান থাকে তাহলে আমার আপিল করে কোনো লাভ নাই। তখন আপিল আদালত নিষেধাজ্ঞা দিছে বা আদেশ দিছে
যে জারি মামলা স্থগিত করা হোক, কারণ জারি মামলা করে বিচারিক আদালতে আর আপিল তো করে উচ্চ আদালতে, তখন আপিল আদালতের নির্দেশে জারি মামলাটা স্থগিত আছে। এখন ধরেন জারি মামলা করছিল 2001 সালে, আপিলও করছে 2001 সালে, আপিলটা নিষ্পত্তি হয়েছে ধরেন 2015 সালে। কত সালে? 15 সালে। 15 সালে গিয়ে তানবিরি জিতছে। তানবিরি কি জিতছে, কিন্তু আমরা জানি যে তাহলে 1 সালে যদি জারি মামলা করে থাকে, 1 সালে স্থগিত আছে, আর আপিল নিষ্পত্তি হয়েছে কত সালে? 15 সালে, মানে 14 বছর হয়ে গেছে, 14 বছর শেষ। কিন্তু আমরা জানি যে জারি মামলা যদি কোনো কারণে স্থগিত থাকে তাহলে নতুন আবেদন করতে হয় 12 বছরের মধ্যে। কত বছরের মধ্যে? 12 বছরের মধ্যে। কিন্তু অলরেডি যখন স্থগিত থাকলো আর আপিল নিষ্পত্তি, এই সময়টা কত বছর হয়ে গেছে? 14 বছর। 100 বছর হইলেও কোনো সমস্যা না, এই মাঝের সময়টা বাদ যাবে, এটাই বলতে তারাই 15-1 মাঝের সময়টা কি বাদ যাবে। যেদিন থেকে আপিল নিষ্পত্তি হলো সেদিন থেকে 12 বছরের মধ্যে আবার জারি মামলার নতুন দরখাস্ত দায়ের করতে হবে। আর মাঝের যে সময়টা বাদ যাবে এটা বলছে কত ধারায়? 15-1, 15 সাবসেকশন 1। বুঝতে পারছেন? আর 15-2টা বলছে, 15-2, 15-2টা বলছে যে যে সময়টা নোটিশ দেয়, লিগাল নোটিশ দেয়, ওই সময়টাও তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে। লিগাল নোটিশ দেয় 15-2, তো যে দেওয়ানি মামলায় পড়ছিলাম, সরকারের নোটিশ দিতে হয় কয় মাস আগে? 2 মাস আগে। কয় মাস আগে? তাহলে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে এই 2 মাস সময়টা কি যাবে? বাদ যাবে, এটা গণনা করা হবে না। এই কথাটাই বলছে 15-2। মাসুদ, 15-1 আর 2 বলেন দ্রুত। 15-1 বলা হয়েছে যে যে ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা বা আদেশে কোনো জিনিস স্থগিত রাখছে আদালত, সেই স্থগিতের যে মেয়াদটা অতিবাহিত হবে এই মেয়াদটা গণনা হতে বাদ দিতে হবে। পরবর্তীতে যখন ই হবে তখন আবার মেয়াদ গণনা শুরু হয়ে যাবে সেই জি কারণে। জি আর 15-2 বলা হয়েছে যদি নোটিশ জারি করে, ওই নোটিশ অনুযায়ী যদি কোনো কাজ স্থগিত রাখতে পারে সেই নোটিশ অনুযায়ী যতদিন স্থগিত থাকে ততদিন এই মেয়াদ গণনাটা বাদ দিতে হবে। আশরাফুল সাহেব বোঝেন কিনা? আশরাফুল সাহেব 15-1 বোঝেন নাই মনে হয়, 2 বোঝেন নাই? আচ্ছা, 2 বোঝা আরো সহজ। ধরেন সরকারের বিরুদ্ধে একটা মামলা করতে হবে 1 বছরের মধ্যে। সরকারের সাথে আপনার চুক্তি হয়েছিল, সরকার চুক্তি ভঙ্গ করছে, তাহলে সরকারের বিরুদ্ধে আপনি চুক্তি বলবতের মামলা যদি করেন, চুক্তি বলবৎ মামলার তামাদি মেয়াদ কতদিন ভাই? 1 বছর। এখন আমরা জানি যে সরকারের বিরুদ্ধে মামলা করতে হলে তারে কি দিতে হবে? নোটিশ দিতে হবে। তা আমি 2 মাস, আমরা জানলাম আজকে থেকে মামলার তামাদি মেয়াদ গণনা যদি শুরু হয়, তাহলে আমি আগে নোটিশ দিলাম 2 মাস, 2 মাসের মধ্যে নোটিশ দিলাম, সরকার আমার নোটিশ পাওয়ার পরেও আমাদের ভালো মন্দ কিছু বলে নাই, তাহলে ওই 2 মাস পরের একদিন থেকে 1 বছর গণনা হবে। বুঝতে পারছেন? এই যে 2 মাস যে নোটিশ দিলেন, এই 2 মাসটা ওই 1 বছরের মধ্যে থাকবে না। নোটিশ দেওয়ার পরের যেদিন থেকে সেই দিন থেকে 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এটাই বলছে 15-2। বরকত সাহেব বুঝতেন কিনা? যারা যারা মনের মধ্যে, আমার এই জায়গায় 3 শ্রেণীর স্টুডেন্ট আছে। একজন হলো, উনি হলো এলএলবি সেকেন্ড ইয়ারের পরীক্ষায় যে অক্টোবর নভেম্বরে দিবে, এক এলো এক শ্রেণী। আর এক শ্রেণী হলো রুবেল, বরকত সাহেব, অন্যান্য যারা আছে, ইনরা এবার পরীক্ষা দিতে মানে এখন না পাওয়ার সম্ভাবনাই বেশি। এলো এক শ্রেণী। আর এক শ্রেণী হলো যারা আপনারা পরীক্ষা দিতে পারবে। এখন আপনারা যারা এই যে ধরেন এলএলবি ফাইনালের পরীক্ষার সামনে, বা যারা এবার পরীক্ষা দিতে পারতেছেন না, এটা আপনারা কষ্ট না নিয়া এটারা আপনারা আশীর্বাদ স্বরূপ নেন। আর যদি মনে করেন যে দূর কবে পরীক্ষা দিতে পারবো, পড়ালেখা একটু গতি আলাদা মানে কোন রকম করলাম, এটা করলে আপনারাই পিছাই যাবেন। বুঝতে পারছেন? কারণ আইন হচ্ছে এমন একটা জিনিস, এই আপনি যদি এই কষ্টটা এখন করেন তাহলে ওই সময় যাই আর করা লাগবে না। আর সো এখন থেকে পড়াশোনা শুরু করেন, এটা সিরিয়াসলি নেন। এই জায়গা ওই আর একটা, গতদিন একজনের কাছ থেকে উনি বলেছেন যে আপনাদের মতো একজনের কাছ থেকে পাওয়া গেছে যে স্যার সে হলো প্রথমবার পড়তেছে, সে বলতেছে যে আমি তো মানে আশানুরূপ ফল করতে পারতেছি না। মানে আপনারা যত পাচ্ছেন উনি তো এরকম পাচ্ছে না, বাট সে হলো মাত্র হচ্ছে প্রথমবার। বুঝতে পারছেন? প্রথমবার। এটা কিন্ডার গার্ডেন স্কুল না, বা ওই যে যা পড়াইছে 100-100তে তাই আসবে, বা ওই প্রথমবার পড়লে তাই পাইতেন যদি আমি প্রশ্ন একটু সহজ সহজ করতাম।
তো প্রশ্নে একটু যেহেতু কঠিন করে করা, আপনার আমি সব সময় বলি যে আমার পরীক্ষায় কি পাইছেন না না পাইছেন এটা কোনো বিষয় না, আপনার হলে শেষ পর্যন্ত লাগিয়ে থাকতে হবে। শেষ পর্যন্ত লাগিয়ে থাকলে ইনশাল্লাহ পাস হয়ে যাবে। তাহলে এই আর কি, এই পরীক্ষায় কে কি পাচ্ছেন না না পাচ্ছেন এটা কোনো বিষয় না, কিন্তু রেগুলার আসেন, পড়াশোনা করেন, ইনশাল্লাহ পেরে যাবেন। আর যে জায়গায় আইছেন এই জায়গা হচ্ছে আপনার জীবনের সেরা খেলা দেখাইতে হবে। ছাত্র জীবনে যে ফাঁকি মাকি দিয়েছেন আর ওই জিপিএ 5 পাইছেন, এ পাইছেন, এসব ভুলে যাইতে হবে। মনের মধ্যে যত প্রকার ইগো আছে সব ইগো কি দিতে হবে, বাদ দিতে হবে। জলাঞ্জলি ভাববেন যে আমি আপনাদের পড়াই, আমারও মনে হয় যে আমি কিছু জানি না, আপনাকে বিনয়ী হতে হবে। যে আমি ভাবতে হবে যে আমি কিছুই জানি না, আমি অমুক জায়গায় এই করছিলাম তমুক জায়গায় এই করছিলাম। এই যদি মানুষটা বাদ না দিতে পারেন তাহলে এই জায়গায় উঠে আসল সমাজের সঙ্গে ধরা খাবেন। এ জায়গায় বহু ধরা খাওয়া লোক আছে, মাসুদের এখনো ঘুম হয় না। তো এই তারা এত পাইরে যদি না পাস করতে পারে তাহলে আপনার এত ইগো ইগো বিনয়ী হবেন, আস্তে আস্তে সব পারা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ দেখেন, আচ্ছা দেখেন, দেখেন ও আর একটা বিষয়, যে আপনার তো এই এই পরীক্ষা তো ভাই আপনার জন্য আশীর্বাদ। আপনি তো এমন না যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা 32 বছর, বিসিএস 30 বছর, এরপরে আর দিতে পারতেছেন না। এক, অন্যান্য পরীক্ষায় সিলেবাস আপডেট হয় প্রতি বছর, নতুন নতুন জিনিস একটা পড়া লাগে। আর এই জায়গা তো আপনি নতুন নতুন জিনিস খুব হয়তো বা 2-1% পড়েন, ম্যাক্সিমামই তো যা পড়া তাই। দেখেন, ধন্যবাদ, অনেক কথা বললাম। তো 15-র, এই শুনেন, 15-র 1-এ বলছে যে যদি কোনো কারণে কোনো কার্যক্রম স্থগিত থাকে বা নিষেধাজ্ঞার কারণে স্থগিত থাকে, যতদিন স্থগিত ছিল এই সময়টা গণনা করা হবে না। এটা হলো 15-এর 1। 15-এর 2টা বলছে যে যদি কখনো নোটিশ দেওয়া হয় তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে ওই নোটিশের সময়টা কি যাবে, বাদ যাবে। ধন্যবাদ। 16 ধারাটা আপনাদের একটু লিখতে হবে। 16 ধারা বলেন তো তানভীর, কি লেখাইছিলাম? কি বলছেন আপনি, কি ঠিকঠাক বলেন? এই মাসুদের লেখা আছে, মাসুদ বলেন। সবাই দেখেন, ধারা 16 বিক্রি জারিতে নিলাম ক্রেতা। বিক্রি জারিতে নিলাম ক্রেতা, নতুন বইতে লেখা আছে বিক্রি জারিতে নিলাম ক্রেতা। সম্পত্তিতে, ক্রয়কৃত সম্পত্তিতে, বিক্রি জারিতে নিলাম ক্রেতা ক্রয়কৃত সম্পত্তিতে দখল পাওয়ার জন্য মামলা করার তামাদি কাল, মামলা করার তামাদি কাল গণনা করার সময় দখল পাওয়ার জন্য মামলা দায়ের করার তামাদি কাল গণনা করার সময় উক্ত নিলামরদের কোন মামলা হয়ে থাকলে, উক্ত নিলামরদের কোন মামলা হয়ে থাকলে নিলামরদের মামলায় যে সময় অতিবাহিত হবে তা বাদ দিতে হবে। উক্ত নিলামরদের কোন মামলা হয়ে থাকলে নিলামরদের মামলায় যে সময় অতিবাহিত হবে তা বাদ দিতে হবে। নিলামরদের কোন মামলা হয়ে থাকলে নিলামরদের মামলায় যে সময় অতিবাহিত হবে তা বাদ দিতে হবে। তা বাদ দিতে হবে। একটু শুনেন, লিখছেন, এটা একটু বোঝার বিষয় আছে। এটা হচ্ছে
ধরেন তানভীরের কাছে 50 লাখ টাকা পাই বিকাশ। তো বিকাশ মামলা করছে, অর্থের মামলা। অর্থের মামলায় বিকাশের পক্ষে ডিক্রি হইছে। ডিক্রি হইলে বিকাশ জারি মামলা করছে। আমরা জানি দেওয়ানি মামলার ফল ভোগ করার জন্য কি করা লাগে? জারি মামলা করা লাগে। বিকাশ জারি মামলা করছে। জারি মামলা করার পর আদালত তানভীরের 2 বিঘা একটা জমি আছে, সেই জমিটা নিলামে তুলছে। নিলামে তুলে, কারণ ওই 2 বিঘা জমি বিক্রি করে 50 লাখ টাকা আদায় করে দিবে। তো তানভীরের জমি নিলামে তোলার পরে নিলামে ওই জমিটা ক্রয় করছে রথিন সাহেব। রথিন সাহেব কে মামলার কোনো পক্ষ? রথিন সাহেবের মামলার কোনো পক্ষ না। রথিন সাহেব হলো ওই নিলামে নিলামে অংশগ্রহণ করে তানভীরের জমি ক্রয় করছে। এখন ক্রয় করার পরে এখন উনি টাকা দিয়ে ক্রয় করলো, ক্রয় করার পরে উনি দখলে যাবে। রথিন সাহেব তো জমি যেহেতু কিনছে, জমির দখলে যাবে, দখলে যাইতে পারতেছে না। দেখলো যে দখলে অন্যজন আছে, মানে টাকাও গেলেও দখলেও যাইতে পারতেছে না। এখন উনি দখল করার জন্য ওনাকে আবার দখল পুনরুদ্ধারে মামলা করতে হয়। নিলাম ক্রেতার আবার কি করতে হবে? দখল পুনরুদ্ধার মামলা করতে হয়। ধরেন উদাহরণস্বরূপ বললাম এই মামলার তামাদি মেয়াদ 3 বছর। কত বছর? 3 বছর। উদাহরণস্বরূপ উনি টাকাও দিল, দখলও পাইতেছেন, আবার উল্টো ওনার কি করা লাগবে? মামলা করা লাগবে। এখন এর মধ্যে তানভীর আইসা তানভীর এসে আবেদন করছে যে ওনার জমি নিলাম রদের মামলা করছে। ওই যে 21 দেশের 89-90 বিধি, তানভীর এসে বলতেছে যে এই নিলাম ঠিকঠাক মতো হয় নাই, এই জায়গা ম্যাটেরিয়াল ইরেগুলারিটি এন্ড ফ্রড ছিল, গুরুত্বপূর্ণ অনিয়ম অথবা কি ছিল? প্রতারণা ছিল। তানভীর বলতেছে যে আমার জমির দাম 1 কোটি টাকা, 50 লাখে বেচছে, এটা হবে না। সে নিলাম রোধের আবেদন করছে। এখন ধরেন ওনার দখল পুনরুদ্ধারের মামলা তামাদি ম্যাচ ছিল কতদিন? 3 বছর। কিন্তু দেখা গেল তানভীর কর্তৃক নিলাম রোধের মামলাই চলছে 5 বছর। 5 বছর পর নিষ্পত্তি হয়েছে এবং তানভীরের যে আবেদন সেটা নামঞ্জুর হয়েছে। তাহলে এখন ওনার তো অলরেডি 5 বছর, মানে মামলা নিলাম রোধের মামলা 5 বছর কে 10 বছরও যদি হয়, যেদিন থেকে নিলাম রোধের মামলা নিষ্পত্তি হতে হবে সেদিন থেকে 3 বছরের মধ্যে ওনার দখল ফিরে পাওয়ার মামলা দায়ের করতে হবে। অর্থাৎ যতদিন নিলাম রোধের মামলা চলবে এই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে কি থাকবে? বাদ থাকবে। এটাই বলছে কত ধারায়? 16 ধারায়। মোনালিসা বুঝেন নাই কিছু? মোনালিসা 17 ধারাটা একটু বুঝতে হবে। 17 ধারা, 15-16 বুঝাইলাম, 17 ধারা। 17-1 লেখেন। আমি যে যা লেখছেন, যে যা লেখছেন সে চুপ করে থাকেন। আমি নতুন কথা বলতেছি, নতুনকে লিখতে দেন। আর যার নতুন বইতে আছে তার লেখার দরকার নাই। 17-1 লেখেন। 17-1 দিয়ে লেখেন যে মামলার কারণ উদ্ভবের পূর্বে, 17-1 দিয়ে লেখেন মামলার কারণ উদ্ভবের পূর্বে বাদী মারা গেলে বাদীর বৈধ প্রতিনিধি, বাদীর বৈধ প্রতিনিধি উক্ত মামলা দায়ের করতে পারবে। সতেরো দুইটা লেখেন, তারপরে একবারে ব্যাখ্যা করবো। মামলা মামলার কারণ উদ্ভবের পূর্বে বিবাদী মারা গেলে বিবাদী মারা গেলে বিবাদীর বৈধ প্রতিনিধি বিবাদীর বৈধ প্রতিনিধি
উক্ত মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। একটু বুঝেন, তার মানে 17-1 প্রযোজ্য কার ক্ষেত্রে? বাদীর ক্ষেত্রে। 17-2 প্রযোজ্য কার ক্ষেত্রে? বিবাদীর ক্ষেত্রে। একটু বুঝেন সবাই, একটু ঠান্ডা মাথায় এই জিনিসটা বুঝেন। ধরেন মাসুদ 50,000 টাকা পায় বিকাশের কাছে। তো মাসুদ যতকাল বেঁচে ছিল বিকাশ বলছে টাকা দিব 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 দিব। মাসুদ হঠাৎ করে মারা গেছে। এখন মাসুদের যে বৈধ প্রতিনিধি আছে তারা যখন বিকাশের কাছে টাকা চাইতে গেছে, বিকাশ বলছে যে না, মাসুদের টাকা আমি দিতে পারবো না, বা তার কাছ থেকে আমি এরকম কোনো টাকাই নেই। তাহলে মামলার কারণটা উদ্ভব হলো কখন? মাসুদ মারা যাওয়ার পরে। তাহলে এই জায়গায় মামলা করতে পারবে মাসুদের যে বৈধ প্রতিনিধি আছে তারা। এটা বলছে কত? 17-1। 17-1। এবার বুঝেন, মাসুদ বেঁচে আছে, বিকাশও বেঁচে আছে। মাসুদ টাকা চাইতেছে, বিকাশ বলতেছে ভাই আজ দেই কাল দেই দেবো দেবো করে, এই অবস্থায় বিকাশ শেষ, বিকাশ মারা গেছে। এখন বিকাশের যারা বৈধ প্রতিনিধি আছে তার কাছে গিয়ে মাসুদ টাকা চাইছে যে বিকাশের কাছে তো আমি এত টাকা পাইতাম। তারা বলতেছে যে না, বিকাশে তো আমাকে মরে যাওয়ার আগে এরকম কোনো কথা বলে যায়নি, এরকম কোনো টাকা বিকাশের কাছে কেউ পাবে না। তখন মাসুদ মামলা করবে কাদের বিরুদ্ধে? ওই বৈধ প্রতিনিধিদের বিরুদ্ধে। আর এই মামলায় বৈধ প্রতিনিধি কি করবে? প্রতিদ্বন্দ্বিতা করবে। বুঝতে পারছেন? 17-1 আর 17-2 মানে বাদী বেঁচে থাকা অবস্থায় যদি মামলার কারণ উদ্ভব না হয়, বাদী যখন মারা যাবে তার যে বৈধ প্রতিনিধি আছে তারা মামলায় প্রতিদ্বন্দ্বিতা, তারা মামলা করতে পারবে। আর বিবাদী যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত মামলা করে নাই, বা মামলার কারণ উদ্ভব হয় নাই, মামলাও করে নাই। যদি বিবাদী মারা যায় তাহলে তার যে বৈধ প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে মামলা করলে তারা মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এটাই কত ধারার বিষয়বস্তু? 17 ধারা। তো আমরা 12 নম্বর প্রশ্নটা দেখেন আমাদের স্ক্রিনে, যে 12 নম্বর প্রশ্নটা আছে বা আপনাদের বইয়ের, যে যে ক্ষেত্রে একজন ব্যক্তি জীবিত থাকলে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী হতো কিন্তু উক্ত অধিকার লাভের পূর্বেই মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে ফলাফল কি? মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধিরা যোগ্যতা সম্পন্ন হওয়ার সময় থেকে তামাদির মেয়াদ গণনা করা হবে। এটা কার ক্ষেত্রে? বাদীর ক্ষেত্রে। আর বিবাদীর ক্ষেত্রে কত? 17-এর কত? 17-2। আর বাদীর ক্ষেত্রে 17-1। আমরা 13 নম্বর প্রশ্নটা বিবিআই, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই 17 ধারার যে বিধান এটা কিছু কিছু মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, সেগুলো একটু দেখেন। যে ক্ষেত্রে একজন ব্যক্তি জীবিত থাকলে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী হতো কিন্তু উক্ত অধিকার লাভের পূর্বেই মৃত্যুবরণ করে, এই ক্ষেত্রে মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধিরা যোগ্যতা সম্পন্ন হওয়ার সময় থেকে তামাদি মেয়াদ গণনা করা হবে। 17 ধারার কথাই বললো, কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না কোন ধরনের মামলার ক্ষেত্রে? একটা হলো অগ্রক্রয় মামলা, স্থাবর সম্পত্তির দখল, আর একটা হলো বংশগত পদ লাভ, উপরের কি সবগুলাই। তাহলে আমার মনে রাখতে হবে যে 17 ধারার বিধান কোন কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য না? অগ্রক্রয়, স্থাবর সম্পত্তির দখল, বংশগত পদ লাভ, আর উপরের সবকটি। তাহলে একটা জিনিস যদি দেখেন যে অগ্রক্রয় আইনগত অপারগতার ক্ষেত্রেও প্রযোজ্য না, আবার 17 ধারার ক্ষেত্রেও কি প্রযোজ্য না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 17 ধারা। আচ্ছা না, 18 ধারা পড়ে ফেলি একটু। আজকে 18 ধারা থাক, এই পর্যন্তই থাক। আপনাদের দণ্ডবিধি এখন পরীক্ষা হবে নামাজের পরে। আর আগামী দিন ইনশাল্লাহ আমাদের তামাদি আইনের ধারা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। কেউ মিস করবেন না, আসবেন ইনশাল্লাহ, এই আর কি। আর সোমবারে যা আলোচনা করব তো লোকজন এরকম আসছে। আর আমাদের নেক্সট আপনাদের তো সাক্ষ্য আইন পরীক্ষা কবে জানেন? মঙ্গলবারে। আর সাক্ষ্য আইনের একটা ক্লাস টেস্ট সোমবারেও থাকবে, সোমবারেও থাকবে। আর সাক্ষ্য আইনের 100 মার্কের পরীক্ষা মঙ্গলবার কয়টায় বলেন? 5:30। 5:30 সবাই উপস্থিত থাকবেন। জি 100 মার্কের যা বলবেন তা আগে থেকে বলার দরকার নাই, কারণ যেদিন আপনার কম বেশি হয়ে যাবে সেদিন বলে না বলার যে কয়দিন ধরে বলতেছে শুনতেছি। বলার যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকটা এরকম, আমি আপনাদের বলি যেহেতু আসেনি সবাই, সেটা হচ্ছে যে